হ্যালো এভরিওয়ান, ট্রিপলেট সলভিং কোর্সের ফিজিক্স সলভিং পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। ফিজিক্স সলভিং এ আজকে মূলত আমরা আলোচনা করছি চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5 এ আমরা যেহেতু এটা মোটামুটি সহজ চ্যাপ্টার, আমি চেষ্টা করব তোমাদেরকে সবকিছু ডিটেইলে এখানে বুঝাই দিতে, এবং প্রত্যেকটা ম্যাথ তুমি যদি আমার সাথে সাথে সলভ করো তাহলে তোমার সকল টাইপ ভিত্তিক ম্যাথ কিন্তু ডান হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমাদেরকে একটা ম্যাথ দেওয়া আছে, এটা আমাদের মূলত 1 নম্বর ম্যাথ। আমাদেরকে কি বলা হলো? আমাদেরকে বলা হয়েছে যে একটি কণার উপরে আমরা এত বল প্রয়োগ করেছে যার কারণে কণাটির এত পরিমাণ সরণ হয়েছে। তো আমাদের কৃত কাজ কত, বল দ্বারা সম্পাদিত কাজ কত? আমরা জানি W ইজ ইকুয়াল টু F ডট S, অর্থাৎ আমাদের বল এবং সরণের গুণফল বা ডট প্রোডাক্ট। তাহলে আমরা এখানে 6I তারপরে হচ্ছে -3J প্লাস 2K, আমরা এটার সাথে ডট গুণ করে ফেলবো 2I প্লাস 2J মাইনাস K। যদি আমরা ডট গুণ করি, আমরা জানি ডট গুণের বেসিক তো আমাদের সবার জানা আছে, 6 দুগুণে 12, মানে I এর সাথে I, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 মাইনাস 2, তাহলে কি আসবে? 12 মাইনাস 6 মাইনাস 8, অর্থাৎ টোটাল 4 জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন থাকা উচিত না। পরেরটাতে চলে যাই। বলা হচ্ছে একটি অনুভূমিকের সাথে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ, একটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে লম্বা একটি হেলানো তলের পাদদেশ থেকে শীর্ষ দেশে 10 কেজি ভরের একটি ব্লক তুলতে হবে। মানে কি? এই হচ্ছে আমাদের একটা অনুভূমিক তল এবং সেটা কত? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং বলা হচ্ছে যেটা আমাদের এই পজিশন থেকে আমাদেরকে এখানে তুলতে হবে, এবং সেটা শীর্ষদেশ থেকে 10 কেজি ভরের একটি বস্তু। অর্থাৎ আমাকে M দেওয়া আছে। তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটিতে ধ্রুব গতিতে তুলতে কৃতকাজ কত করতে হবে নির্ণয় করো। তো আমাদেরকে যদি এইটা বের করতে, আমরা কিভাবে বের করব আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা জিনিস মাথায় ঢুকাই দেই, লিখে রাখো, কৃতকাজ ইজ ইকুয়াল টু অর্জিত শক্তি। অর্থাৎ তুমি যখন নিচ থেকে উপরে যাচ্ছ, তুমি একটা শক্তি অর্জন করছো না? তাহলে শক্তিটা যে অর্জন করছো তার কারণ হচ্ছে তুমি একটা কাজ করছো। অর্থাৎ তোমাকে যদি বলা হয় তোমার কৃত কাজ কত, তুমি যদি এইখান থেকে এই পজিশনে যেতে তোমার যে শক্তিটা অর্জন হবে সেটাই তোমার কৃত কাজ, কারণ এই কাজটাকে খরচ করে তুমি শক্তিটা পাচ্ছ। কাজ শক্তি নিত্যতা থেকে আমরা জানি। তাহলে আমার কৃত কাজ যদি কালো বলতে পারি অর্জিত শক্তি। তাহলে আমাদের এখানে যে কৃত কাজ Wটা হবে সেটা হবে কি? আমার এই পজিশন থেকে এই পজিশনে যেতে আমাদের যে বিভব শক্তির অর্জন হবে সেটার সমান। তাহলে সেটাকে আমরা লিখবো mgh। এখন প্রশ্ন হচ্ছে M কত? M হচ্ছে আমাদের এখানে টোটাল আছে 10 কেজি, সো 10, G হচ্ছে 9.8, H কত? আমাদের একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের H, তাই না? তাহলে H এর ভ্যালু কত? আমরা একটু H এর ভ্যালুটা বোঝার চেষ্টা করব। এখানে অনেকের হচ্ছে কনসেপশন আছে। মাথায় রাখবা, আমাদের যে বিভব শক্তি আছে সেটা সব সময় এই পজিশন থেকে এই পজিশনে সোজা লম্বভাবে যতটুকু ডিসটেন্স সেটা ম্যাটার করে। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে এখান থেকে এই পর্যন্ত হেলানো ভাবে সেটা কতটুকু আছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি এই পজিশনেও থাকি তাহলে আমরা দিন শেষে ভূমি থেকে এতটুকু উচ্চতায় উঠছি। ডানে বামে যাওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু শক্তি এদিক সেদিক যাচ্ছে সেটা আমাদের হিসাবের বাইরে। আমরা যখন এই বিভব শক্তি নিয়ে কাজ করি আমরা সোজা লম্ব বরাবর দূরত্বটা নিয়ে কাজ করি। তাহলে আমাদের এই জায়গায় বলা আছে কি, দেখো, কোণে হেলানো একটি তলের পাদদেশ থেকে হচ্ছে আমাদের শীর্ষ থেকে 10 কেজি ভরের একটি ব্লক তুলতে হবে। তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটিতে ধ্রুব গতিতে তুলতে কাজ করতে হবে, তা নির্ণয় করো। তাহলে আমরা যদি তলটাকে ঘর্ষণহীন ধরি তাহলে ব্লকটিকে আমাদের ধ্রুব গতিতে তুলতে কত কাজ করতে হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমাদের mgh দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের h। এখন আমাদের ধ্রুব গতিতে তুলতে হবে। ধ্রুব গতিতে তুলতে হলে আমাদেরকে কতটুকু কাজ করতে হবে সেটা বের করতে বলা হয়েছে। এখন আমরা কিভাবে হচ্ছে যে মানে একটা নির্দিষ্ট যদি ধ্রুব গতি যেটাই হোক না কারণ আমাকে এইচটা বের করতে হবে যে আসলে আমরা কত এইচে যাব। তো আমাদের এখানে জেনারেলি একটা এল দেওয়া থাকবে, প্রশ্নে সেটা দেওয়া নাই, আমি ধরে নিলাম আমাদের হচ্ছে যে বোঝার সাপেক্ষে এটা 1 মিটার, যে আমাদের 1 মিটার হেলানো তলের উচ্চতা মানে ডিস্টেন্সটা দেওয়া আছে। হয়তো বা কোয়েশ্চেনে মিসিং আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব? আমাদের এখন জানতে হবে এইচ এর ভ্যালু কত। আমরা যদি এই জায়গায় একটা খুব সিম্পলি পিথাগোরাসের সূত্র চিন্তা করি বা পিথাগোরাসের ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমরা জানি H ইজ ইকুয়াল টু L সাইন 60 ডিগ্রি। কারো তো সব কনফিউশন নাই। তাহলে L সাইন 60 ডিগ্রি হলে আমরা এখানে চুপচাপ জাস্ট বসিয়ে দিব 10 ইন্টু 9.8 ইন্টু L সাইন 60 ডিগ্রি। আমাদের এটা কোথা থেকে পেয়েছে? আমরা সমকোণী ত্রিভুজের সাইনের অনুপাত থেকে পেয়েছি।
বাস যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই টাইপের ম্যাথ আসলে পারবো। ডাজেন্ট ম্যাটার কোন জায়গা থেকে কোন দিকে যাচ্ছে, আমাদের যদি কখনো অর্জিত শক্তি বা বিভব শক্তি বের করতে হয়, আমরা জাস্ট নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে যে একদম সোজা যে লম্ব বরাবর ডিসটেন্স সেটা নিয়ে কাজ করব। ওকে, আমাদের দুটো ম্যাথ শেষ, আমরা 3 নম্বর ম্যাথে যাই। বলা হচ্ছে একটি পাম্প দ্বারা 600 লিটার জ্বালানি আমাদের হচ্ছে যে জ্বালানি তেলকে 20 মিটার উপরে অবস্থিত একটি ট্যাঙ্কে ওঠাতে অভিকর্ষের বিরুদ্ধে কত কাজ করতে হবে। এগেন সেম জিনিস, W = mgh। আমরা জানি রো বা ঘনত্ব m/v। তাহলে আমরা জানি m হচ্ছে আমাদের এখানে আমাদের এখনো জানা নাই, আমাদের mটাই বের করতে হবে। আমরা বলতে পারি m = ρv। তাহলে ভাই রো কত জানা নেই, আমরা রোটা দিয়ে অ্যাপ্লাই করি। আর হচ্ছে আমাদের এখানে v দেওয়া আছে 600 লিটার * g * h। সো জ্বালানি তেলের হয়তো বা রো তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তুমি জাস্ট এইভাবে রো আকারে রেখে দিবা। তাহলে 600 * রো * 9.8, তার সাথে গুণ হবে 20 মিটার। যা অ্যান্সার আসে তাই, আমি আর অ্যান্সারটাকে ক্যালকুলেটরে দেখাচ্ছি না, সোজা সোজা যেহেতু আমাদের প্রশ্ন। তাহলে আমরা এটাও আশা করি উত্তর করতে পারবো। পরেরটাতে চলে আসি। বলা হচ্ছে 5 কেজি ভরের একটি স্থির হচ্ছে যে আমাদের বস্তুর উপর 7 নিউটন মানের বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। এরপর 5 নিউটন মানের অপর একটি বল অনুভূমিকভাবে প্রথম বলের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। চিন্তা করে দেখো, 60 ডিগ্রি কোণে ক্রিয়া করবে এবং কি বলা হচ্ছে যে আমাদের 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 7 নিউটন বল হচ্ছে যে 4 সেকেন্ড ধরে আগে ক্রিয়া করছে অলরেডি। এরপর 5 নিউটন মানের অপর একটি বল অনুভূমিকভাবে প্রথম বলের সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তার মানে কি? এর মানে হচ্ছে আগে আমরা বুঝে নিই, এই বরাবর হচ্ছে আমাদের 5 নিউটন একটা বল, আচ্ছা, আর হচ্ছে যে আমাদের এই বরাবর 7 নিউটন মানের একটি বল, ঠিক আছে। ওকে, এখন বলা হচ্ছে 60 ডিগ্রি কোণে হচ্ছে যে ক্রিয়া করছে। সো প্রথম কেসে আমরা আসি। ফার্স্ট অফ অল বলা হয়েছে 1 নম্বর কোয়েশ্চেনে যে 4 সেকেন্ড পরে বস্তুটির কৃত কাজ কত। 4 সেকেন্ড পরে বস্তুটির কৃত কাজ মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি প্রথম ক্ষেত্রে চিন্তা করি তখন তো আসলে আমাদের এক্সট্রা কোনো বল ছিল না, 5 নিউটন বলটা পরে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমাদের জাস্ট এতটুকু নিয়ে কাজ। 7 নিউটন বলের মান হচ্ছে যে 4 সেকেন্ড ধরে হচ্ছে যে ক্রিয়া করছে। তাহলে যদি 7 নিউটন বলের মান 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তাহলে আসলে আমরা সেটাকে ব্যাখ্যা দেই। তাহলে এখানে আমাদের 7 নিউটন বল, 7 নিউটন, তাহলে আমরা বলতে পারি W = F × S। এখন S এর মান আমাদের জানা লাগবে। S এর মানের ব্যাপারে আমাদের বলা হয়েছে যে আমাদের 4 সেকেন্ড হচ্ছে যে ক্রিয়া করছে। 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে হচ্ছে যে কার উপরে? আমাদের বলা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুর উপরে। তাহলে আমাদের কি জানা দরকার? A জানা দরকার। তার সাথে আমরা বের করে ফেলি। প্রথমত আমরা জানি যে F = ma। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি F হচ্ছে 7 নিউটন, m হচ্ছে আমার দেওয়া আছে 5 কেজি * a। সেখান থেকে আমি বের করতে পারবো যে a = 7/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল। এখন এই যে 7/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে একটু খেয়াল করে দেখি আমাদের এই জায়গায় এখন কি জানা দরকার। আচ্ছা, এখন জানা দরকার হচ্ছে আমাদের টিটা কত, তাই না? তাহলে আমাদের টি দেওয়া আছে 4 সেকেন্ড, তাহলে আমাদের এস জানা দরকার। আমরা জানি এস = ut + ½ at²। এ কত? এ হচ্ছে 7/5। টি কত? টি হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এত হচ্ছে মিটার। যদি এটা মিটার হয় তাহলে আসেন আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা এখানে সুন্দর করে এটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমরা অ্যান্সার বের করি। চলো, 7 × 7 × 16/10, তাহলে 78.4। তাহলে 78.4 জুল হবে হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 1 নম্বর অ্যান্সার আমাদের ডান। আমরা চলে আসি, চলো 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি? 2 নম্বরে বলা হচ্ছে যে প্রথম 4 সেকেন্ড সময়ের সরণ ও পঞ্চম বা 5তম সেকেন্ডের সরণ অভিন্ন কিনা। আচ্ছা, প্রথম 4 সেকেন্ড সময়ের সরণ, তো প্রথম 4 সেকেন্ড যদি আমাকে যেতে হয়, ফার্স্ট 4 সেকেন্ড হচ্ছে আমাদের সরণ কত? ফার্স্ট 4 সেকেন্ড সরণ আমরা বের করেছি এই জায়গায়। যদি আমি এখানে একটু ডিটেইলে লিখি, 7 × 16/10, অর্থাৎ আমাদের প্রথম 4 সেকেন্ডের সরণ হচ্ছে 11.2 মিটার। জিজ্ঞেস করা হচ্ছে আমাদের এখানে যে ও পঞ্চমতম সেকেন্ডের সরণ অভিন্ন কিনা। আচ্ছা,
পঞ্চমতম সেকেন্ডে কি হয়েছে, পঞ্চমতম সেকেন্ডে আমাদের দুটো বল একসাথে প্রয়োগ হয়েছে। সো আগে আমাদের লব্ধি বলটা বের করে নিতে হবে। সো আমরা পঞ্চম সেকেন্ডের জন্য আগে আমরা লব্ধি বলটা বের করে নিতে পারি, যে আমাদের পঞ্চম সেকেন্ডে আমরা জানি টোটাল লব্ধি বল এফ আর ইজ ইকুয়াল টু আসবে F1 প্লাস F2 25 প্লাস 49 এত নিউটন। যদি এত নিউটন হয় তাহলে হচ্ছে আমাকে এখন বের করতে হবে যে হচ্ছে আমার পঞ্চমতম সেকেন্ডে সরণটা অভিন্ন কিনা। তো পঞ্চমতম সেকেন্ডে আমাকে সরণ বের করতে হলে কি করতে হবে, এগেন সেম প্রসেস যেতে হবে। তাহলে আমরা বের করি F ইজ ইকুয়াল টু এম এ, তাহলে সেম আমাকে এ বের করতে হবে F বাই এম দিয়ে। F হচ্ছে আমাদের এত, আর এম হচ্ছে আমাদের এগেন কত ছিল জানি, এম ছিল হচ্ছে 5 কেজি। আচ্ছা বুঝা যাচ্ছে 2 পয়েন্ট সামথিং হবে, 2.088 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের ফাইনালি জানা দরকার জাস্ট এসটা কত হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, রাইট। ও না, এখানে তো হচ্ছে আমাদের আগে একটা ভি বের করা লাগবে, যেহেতু হচ্ছে যে আমাদের এখানে একটা আদি বেগ এবার থাকবে। তাহলে আমরা একটু ভিটা বের করে নিই, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা ভি তাহলে ইউ প্লাস এটি করে নিই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা অততম সেকেন্ডে বসে তাই না, পঞ্চমতম সেকেন্ডে। আচ্ছা আচ্ছা তাহলে সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের লাগবে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। আচ্ছা তাও আমাদের ইউ লাগতেছেই, সো আমাদের এখানে টেকনিক্যালি বের করে নিতে হবে ইউ প্লাস এটি। তো আমাদের এ ছিল ইউ হচ্ছে যে আমাদের এই জায়গায় ছিল 0, এ ছিল হচ্ছে আমাদের কত 7/5, আর টি ছিল হচ্ছে আমাদের এই জায়গায় টোটাল কতটুকু সময় ছিল 4 সেকেন্ড। সো 7/5 ইন্টু 4, তাহলে আমাদের চলে আসছে 5.6। আচ্ছা একটু বোঝার চেষ্টা করি। একটা বল এদিক দিয়ে যাচ্ছিল, এই পর্যন্ত আসছে, আসার পরে তার উপর আরেকটা এক্সট্রা ফোর্স আসছে। সো এই 4 সেকেন্ড ধরে তার এতটুকু সরণ হয়েছে, 4 সেকেন্ড পরে এই পজিশনে আসার পরে তার এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, যেটা শেষ ভেলোসিটি। তাহলে এখন আমরা নতুন যখন হিসাব করব তখন সেটা তার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ। এখন ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে সে কাজ শুরু করলো, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে আমাদের এখানে ইউ দরকার, ইউ এর ভ্যালুটা কত দিব আমরা, আসো বসায় দিই। ইউ এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যে টোটাল হচ্ছে আমাদের এখানে 5.6 আছে প্লাস হাফ এ। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে জানি আমরা, এখানে বের হয়েছে মাত্র 2.008, 2.088 এবং 2t মাইনাস 1। সো আমাদের এখানে হচ্ছে যে নাম কি পঞ্চমতম সেকেন্ড, তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে যে 2 ইন্টু 5 টেকনিক্যালি আমাদের পঞ্চম সেকেন্ড দেওয়া উচিত না, আসলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারই করা দরকার। কারণ এটা হচ্ছে যে আমাদের তো নতুনভাবে আমরা হিসাব করছি, সেটা 2তম সেকেন্ড না দিয়ে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। সরি একটু ভুলেছি এই জায়গাটা, হাফ এ টি স্কোয়ারই দিব। তাহলে ইন দ্যাট কেস ইউ হচ্ছে আমাদের এখানে 5.6, কারণ আমাদের আসলে পুরো ত্বরণটা তো চেঞ্জ হয়ে গেছে, ত্বরণ তো সেম ছিল না। আর আমাদের এখানে সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড প্লাস হাফ এ হচ্ছে আমাদের এখানে 2.088, তার সাথে আমাদের 1 স্কোয়ার। টোটাল যদি আমরা এখানে হিসাব নিকাশ করি তাহলে আসবে 5.6 ইন্টু 1 প্লাস 0.5 ইন্টু 2.088, টোটাল আসছে আমাদের 6.644। এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তো একটু বুঝাই দিই, প্রথমত আমাদের একটা বস্তু নর্মালি আসছে, সেটার জন্য তো আমরা হিসাব নিকাশ বুঝছি। বাট যখন এখান থেকে আমাদের দুটো বল প্রয়োগ হলো তখন আমাদের এই জায়গায় একটা নতুন ত্বরণ আসছে, তো নতুন ত্বরণটা আমরা এখান থেকে বের করছি তাই না, লব্ধি বল দিয়ে।
এখন আমাদেরকে পঞ্চম সেকেন্ডে বের করতে বলছে। পঞ্চম সেকেন্ডকে আসলে আমরা একটা সেকেন্ড হিসেবে হিসাব করছি, একটা মাত্র সেকেন্ডকে। তো একটা মাত্র সেকেন্ডে আমাদের আগে একটা অলরেডি ইনিশিয়াল মানে ভেলোসিটি ছিল, সেটা আমরা বের করলাম। কিভাবে বের করছি? এখান থেকে এই পর্যন্ত আসার সময় যেটা শেষ বেগ ছিল সেটাই এখন ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, আমরা সেটা ভি বের করছি। সেই ভিটা আমরা এখানে ইউ আকারে অ্যাপ্লাই করেছি। এখানে আমরা একটা সেকেন্ড ধরছি কারণ এর পরবর্তী মাত্র এক সেকেন্ড গেছে, দেন আমরা টোটাল এস বা সরণটা বের করেছি। এইভাবে আমাদের টোটাল জিনিসটা বের করলাম। দেখো অবশ্যই আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কখনই সেটা অভিন্ন না, কারণ আমাদের পরবর্তীতে যেটা এস সেটা হচ্ছে লিটারালি এটার অর্ধেকের সামান্য বেশি। তাহলে এইভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে। একটু কনফিউজিং ম্যাথ, আশা করি তোমরা এক দুইবার প্র্যাকটিস করলে বুঝে যাবা। পরেরটাতে আসি। একটি আয়তাকার বস্তুর ভর 2 কেজি, বস্তুর দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে উল্লম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? মানে যে কিছুটা এরকম, এটা একটা আমাদের আয়তাকার ঘন বস্তু, এরকম অবস্থায় আছে এটা। আমরা এটাকে এরকম খাড়া হচ্ছে যে এইভাবে রাখবো, এই অবস্থায় রাখবো। তাহলে এই জায়গায় আমাদের এটা হচ্ছে টোটাল কত ডিস্টেন্সে আছে? লেংথ হচ্ছে 24 সেন্টিমিটার এবং সেটা প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। সেটা যখন আমি খারাপভাবে এখানে রাখছি তখন এটা কি চলে আসছে? টোটাল যদি 24 সেন্টিমিটার হয় তাহলে এখানে 0.12 মিটার। এইভাবে আসছে। যদি সেটাই হয়ে থাকে একটু বুঝেন। আমাদের এখানে একটা ভর কেন্দ্রের সরণ নিয়ে করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন ভর কেন্দ্রের সরণ নিয়ে করবো ভাইয়া, নর্মালি কেন ম্যাথটা করবো না? কারণ আমাদের নর্মালি যখনই আমরা ম্যাথ সলভ করি না কেন, ভর কেন্দ্রের সরণটা হচ্ছে অপটিমাম প্রসেস। কারণ আমরা যখন একটা রিয়েল লাইফ সিচুয়েশনটাকে সলভ করি সেখানে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল সরণটা ডিফারেন্ট হয়। তোমাকে একটু বুঝাই বলি। মনে করো আমি যদি এই মানে ব্লকটা নিয়ে কাজ করি, কেন ভর কেন্দ্রের সরণ নিয়ে কাজ করবো একটু বুঝাচ্ছি। এই জন্য এই ব্লকটা নিয়ে যদি আমি কাজ করি, এই ব্লকটা যখন এখান থেকে এখানে গেছে আমি কয়েকটা পয়েন্ট এখানে মার্ক করে দিই। হ্যাঁ, কয়েকটা পয়েন্ট মার্ক করি, যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ বি সি। তো যখন আমি এটাকে এখানে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসতেছি, দেখো এই জায়গায় এই পয়েন্টটা এখন এখানে এটা সি পয়েন্ট, এখানে এটা বি পয়েন্ট, এখানে এটা এ পয়েন্ট। তো চিন্তা করে দেখো সি পয়েন্টটার যতটুকু সরণ ঘটেছে ভূমি থেকে বা ওকে এখান থেকে এখানে আনতে যত পরিমাণ কাজ করতে হয়েছে, এ পয়েন্টে তার থেকে অনেক বেশি পরিমাণ কাজ করতে হয়েছে না? ধরে নিলাম হয়তো বা সি পয়েন্টটাকে আমার উঠাইতে মাত্র 0.06 মিটার হচ্ছে যে কাভার করতে হয়েছে। আচ্ছা 0.03 মিটার ধরলাম, বি পয়েন্টটাকে আমাদের 0.06 মিটার কাভার করতে হয়েছে, ধরলাম আমাদের এটাকে 0.12 মিটার কাভার করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের ডিফারেন্ট অ্যামাউন্ট কাভার করতে হচ্ছে না? তাহলে আমি যদি ধরি এই পয়েন্টটাকে উঠাতে যতটুকু পরিমাণ কাজ করতে পারি নর্মালি ঢালাওভাবে এমজিএইচ করে দিই, তাহলে কি হবে? হবে না, কারণ প্রত্যেকটা পয়েন্টে আলাদা। আমরা যদি অ্যাভারেজ করি তাহলে দেখা যাবে সবগুলো পয়েন্টকে যদি আমরা এইখানে চিন্তা করতাম, যেটাকে আমরা বলি ভর কেন্দ্র, তাহলে দেখা যেত আমাদের যতটুকু পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে সেটাই কিন্তু আমাদের আসলে অপটিমাম অ্যান্সার হইতো। যে আচ্ছা আমি যদি সবগুলো পয়েন্টের অ্যাভারেজ নিই তাহলে আসলে সবগুলো পয়েন্টকে এইখানে চিন্তা করলে যে পরিমাণ সরণ হয় সেটা আসলে আমাদের অ্যান্সার আসে। এই জন্য আমরা অলওয়েজ ভর কেন্দ্র নিয়ে কাজ করব। আমরা এখন নতুনভাবে একটা জিনিস শিখবো যে W ইজ ইকাল টু নট mgh বাট রাদার mg ডেল এইচ। ডেল এইচ কি? ডেল এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ। তাহলে আসেন আমরা ভর কেন্দ্রের সরণটাকে ঠিক মতো ব্যাখ্যা করি। এম কত? এম আমাদের বস্তুটার হচ্ছে টোটাল 2 কেজি, 9.8। এইচ কত? দেখেন আগে ছিল এই পজিশনে, তাই না? এই পয়েন্টে আগে এখানে ছিল। তাহলে এই পয়েন্টে যখন এখানে ছিল তখন ছিল কি? এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে 0.4 সেন্টিমিটার উচ্চতায়, তাই না? আমি একটু লিখে দিই, 0.04 মিটার উচ্চতায়। এখন সেটা এখানে গেছে তাহলে কি 0.12 মিটার হয়েছে। টোটাল যদি 24 সেন্টিমিটার হয় তাহলে তার মাঝখানে 0.12 মিটার মানে 12 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বলতে পারবো উঠেছে এই পজিশনে, ছিল এই পজিশনে। বাস এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি এত জুল। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? কনফিউশনটা কি তাহলে গিয়েছে?
তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে আইডিয়া? আসেন আমরা পরেরটাতে যাই। সেম টাইপের কোয়েশ্চেন, এটা আমি অ্যান্সার করছি না, সেম টাইপের কোয়েশ্চেন, জাস্ট ডেটাটা আলাদা, ঠিক আছে? পরেরটাতে চলে গেলাম। ওকে, এটা একটা ঝামেলা মার্কা ম্যাথ, এটা হচ্ছে একটা ঝামেলা মার্কা ম্যাথ। এখানে কি বলা হয়েছে, আচ্ছা আমি একটু দেখে নিই কয়টা ম্যাথ গেল। এটা 5 গেল, 6, 7 নম্বর ম্যাথ, সরি। ওকে, 7 নম্বর ম্যাথ। দেখেন কি বলা হয়েছে, এবার বলা হচ্ছে যে একটা মার্বেল পাথরের খণ্ড দেওয়া আছে, একটা খণ্ডের উপর আরেকটা খণ্ড রাখা হচ্ছে। সো এখানে একটা মার্বেল পাথরের খণ্ড, আমরা এরকম একটার উপর একটা খণ্ড রাখছি। খণ্ড রেখেছি, বলা হচ্ছে যে আমরা এরকম খণ্ড রেখে রেখে 0.3 মিটার উচ্চ একটি স্তম্ভে সাজাতে কৃত কাজ কত। টোটাল 0.3 মিটার একটা স্তম্ভ সাজানো হচ্ছে, একটা উচ্চতা হচ্ছে 0.05 মিটার প্রত্যেকটার উচ্চতা। জিজ্ঞেস করা হচ্ছে যে আসলে আমাদের টোটাল কাজ কতটুকু করতে হবে। আসেন খুব সিম্পল লজিকটা বুঝাই। ফার্স্ট অফ অল, আপনারা এই কাজটা অবশ্যই করেন যখন আপনারা ক্রিকেট ম্যাচ খেলেন, রাইট? ক্রিকেট ম্যাচে আপনারা যখন হচ্ছে ইট দিয়ে স্ট্যাম্প বানান, আই গেস আপনারা ছোটকালে করেছেন। তো ইট দিয়ে স্ট্যাম্প বানানোর সময় যখন প্রথম ইটটা থাকে সেটা মাটিতেই থাকে, ওটা আপনি পা দিয়ে লাথি দিয়ে দিয়ে সুন্দর করে এক জায়গায় আনেন, খুব একটা আপনার হাত দিয়ে উঠানোও লাগে না। বাট তারপর ইটটা হাতে উঠায় তারপর রাখতে হয়, তারপরেরটাকে তার উপর রাখতে হয়, তারপরের ইটটাকে তার উপর রাখতে হয়। এর মানে হচ্ছে এভরি সিঙ্গেল টাইম আপনি একটা ইট উঠিয়ে রাখছেন, প্রত্যেকবার তাকে একটু বেশি উচ্চতায় নিতে হচ্ছে, তার আপনার কৃত কাজটা বেড়ে যাচ্ছে, কারণ আপনাকে বেশি উচ্চতায় নিয়ে যেতে হবে। এর মানে এখানে প্রতিটা ইট আসলে একই পরিমাণ কৃত কাজ করতে হচ্ছে না, তার থেকে বেশি পরিমাণ কৃত কাজ করতে হচ্ছে। প্রতিটা ইটকেও আমার উঠাইতে সেম অ্যামাউন্ট অফ মানে ওয়ার্ক করতে হচ্ছে, বিষয়টা এমন না, কঠিন পরিমাণ কাজ করতে হচ্ছে, প্রত্যেকটা ইট বেশি বেশি কাজ করতে হচ্ছে যত আমি উপরে উঠাচ্ছি। তাহলে আমাদের এখানে দেখতে হবে আসলে কি হয়। প্রথমত আমরা প্রথম ইটটা কথা যে চিন্তা করি, গ্রাউন্ড লেভেলেই আছে, সো এটার জন্য W1টা 0। পরের ইটটা কথা যদি আমি চিন্তা করি তাহলে সেটা W2 ইজ ইকুয়াল টু mg, এইচটা কত? দেখো এইখানে তুমি যখন ছিলা তখন তুমি ভূমি থেকে কত 0.05 মিটার ছিল এই জায়গাটা, তাহলে এইটা তোমার তখন পজিশন ছিল, এই পজিশনে তুমি যদি চিন্তা করো 0.05/2 মিটার। বাট এইটা এখন এই পজিশনে আসছে, রাইট? এখান থেকে এই জায়গায় চলে গেছে। তাহলে কি বলা যায়? বলা যায় যে এটা তাহলে হবে পয়েন্ট, টোটালটা যদি আমি ধরি হচ্ছে নিচের থেকে 0.01 বা 0.1/2, রাইট? আচ্ছা আমি এত হিসাব করার দরকার নেই, আমি যা জানি যে এখান থেকে এটা হচ্ছে আরো 0.05 মিটার উচ্চতা আছে, তাই না? তাহলে পরে 0.05 মিটার এখন উচ্চতা, এরকম আসবে। আচ্ছা তারপর দেখেন এইটা এই জায়গায় যখন যাবে, মানে এইটাকে যদি চিন্তা করি তাহলে এটা কি হবে 0.05/2 প্লাস 0.05 ইন্টু 2, কারণ এটা এতটুকু এতটুকু উচ্চতায় গেছে। যেরকম করে হিসাব করলে আমরা সবগুলো পাবো, তাই না? প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়াল হাইট পাবো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাইট পাবো আমরা। আর প্রশ্ন হচ্ছে হাইটটা আমরা মেজার করব কিভাবে? মেজার করার ক্ষেত্রে চিন্তা করে দেখেন, প্রতিটা ইটই তো আগে মাটিতে ছিল, তাহলে তাদের সবারই ভর কেন্দ্র এই জায়গায় ছিল। এখান থেকে যখন এই জায়গায় গেছে তাহলে ভর কেন্দ্র কতটুকু বেড়েছে? এতটুকু বেড়েছে। তারপরে যখন এইটার কথা চিন্তা করছি তাহলে ভর কেন্দ্রটা এখান থেকে এইটা, তারপরে এইটা, তাহলে অলরেডি ছিল 0.05/2, তার সাথে আরো কি এতটুকু পরিমাণ বেড়েছে, তাহলে ভর কেন্দ্রের পরিবর্তন এতটুকু। আমাদের হিসাব কি? ভর কেন্দ্রের পরিবর্তন যতটুকু ততটুকু আমাদের কৃত কাজ। তাহলে আমরা W কিভাবে বের করবো? টোটাল W আমরা W1 2 3 4 5, এখানে 6টার জন্য বলছে, তাহলে 6 যোগ করব। তাহলে W1 কত? W1 হচ্ছে 0। W2 কত? আমরা mg দিতে পারি 0.05, কারণ এখান থেকে এখানে উঠাইতে আমাদের 0.05 পরিমাণ উচ্চতায় যেতে হয়েছে ভরকেন্দ্রের সরণকে, তাহলে 0.05 প্লাস এখানে কত আসবে 0.05 ইন্টু 2 প্লাস এখানে কত আসবে 0.05 ইন্টু 3, এখানে কত আসবে 0.05 ইন্টু 4, এরকম করে আমাদের যোগ হতে থাকবে। ইন্টু 5, একটা কম, কারণ হচ্ছে প্রথমটা তো কোনো কাজ হয় নাই। তাহলে যদি আমরা সবগুলোকে একটা কমন ফর্মুলায় নিয়ে আসি, mg 0.05 তো আমাদের h, প্রশ্নের h, তাই না?
mgh ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। বাস আমাদের এখানে যা যা ডেটা আমরা জানি প্রত্যেকটার হচ্ছে যদি আমাদের ভর দেওয়া থেকে 5 কেজি, তাহলে আমরা এখানে বাকিটুকু অ্যান্সার যদি লিখে ফেলি, তাহলে টোটাল অ্যান্সার আসবে 5 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে আমাদের কত দেওয়া আছে 0.05 ইন্টু আমাদের হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, 1 2 3 3 3 6 4 10 10 5 15, এই টোটাল হবে আমার অ্যান্সার। কিন্তু তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে ভাই 100টা পাথর নিতে কতটুকু কাজ করতে হবে, কমন একটা ফর্মুলা জানা দরকারের জন্য, তাহলে দেখেন জেনারেল ফর্মুলা বুঝাই যাচ্ছে। জেনারেল ফর্মুলাতে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ফার্স্ট অফ অল mgh, তাহলে আগে আমরা mgh-টা দেই, দেন আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে একটা কি, আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি 100টা বলে তাহলে আসলে কত পর্যন্ত যোগ করব, 99 পর্যন্ত, বিকজ একটা তো আমাদের 0 থাকবে ফার্স্টটা। তাহলে এখানে আমরা ফর্মুলা কি জানি, আমরা জেনারেলি ফর্মুলা জানি n ইন্টু n প্লাস 1/2, তাই না? এখন এখানে n এর মান 1 কম বসাইতে হবে, তো 1 কম বসাই তাহলে n মাইনাস 1 বসাই দিব, তাহলে n মাইনাস 1 বসাইলে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা চলে আসবে n মাইনাস 1, এখানেও n মাইনাস 1 বসালে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে n ইন্টু n মাইনাস 1/2। এখন আপনি এই জায়গায় 100 বসাই দেন, কোনো প্রবলেম নাই। কি করবো এখন, 100 বসাই দিলে আমাদের কোনো প্রবলেম থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের জেনারিক ফর্মুলা, w is equal to mgh into n into n minus 1/2 দিয়ে আমরা এখানে যতগুলো সংখ্যক পাথর বলুক না কেন বা ইট বলুক না কেন আমরা অ্যান্সার বের করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের সুন্দর করে 7 নম্বর ম্যাথটা গেল। এটা একটু কনসেপচুয়াল একটা ম্যাথ, বাট মজার একটা ম্যাথ। এরপরে আসেন, এটা মোস্ট প্রবলি আমাদের লাস্ট ম্যাথ এই টপিকের। একটা কাঠের ব্লককে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 নিউটন বলে টানা হচ্ছে। আচ্ছা, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা 40 নিউটন বলে প্রয়োগে টানছি। তো ঘর্ষণজনিত বল 8 নিউটন, ঠিক আছে। আমাদের এখানে ফ্রিকশন ফোর্স 8 নিউটন। বলা হচ্ছে ব্লকটির সরণ হচ্ছে নাম কি 5 মিটার। আচ্ছা, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত? প্রযুক্ত বল দ্বারা আমাকে কৃত কাজ চাওয়া হয়েছে, তাহলে আসলে আমরা বের করি। তা আমাকে যদি প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ চাওয়া হয়, তাহলে আসলে আমরা বলি এখানে F is equal to হচ্ছে যে আমাদের W is equal to Fs, মানে F ডট S। তাহলে আমরা 30 ডিগ্রি কোণে 40 নিউটন বল প্রয়োগে টানছি, তাই তো, আর হচ্ছে ব্লকটি 5 মিটার সরণ হয়েছে, তাহলে এটা খুবই সোজা। এটা গেল, তাহলে এখান থেকে আমরা কি কত পাচ্ছি, আমরা এখান থেকে টোটাল পাচ্ছি 5 4 হচ্ছে 20। আমরা যদি ক্যালকুলেটর করি, সো 173। খ নম্বরে আসেন, বলা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। আমরা এখন ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে অলওয়েজ মাথায় রাখবা, ঘর্ষণ বল তলের সমান্তরালে কাজ করে, প্লিজ এটা মাথায় রাখবা। যে কোনো ফ্রিকশন ফোর্স তলের সমান্তরালে কাজ করে। ফ্রিকশন ফোর্সের বেলায় আবার হচ্ছে কস থিটা আনতে যাও না, এটা তলের সমান্তরালে কাজ করে, অর্থাৎ এখানে থিটাটা অলওয়েজ কি 180 ডিগ্রি। তাহলে আমাদের এই জায়গায় বলা হচ্ছে যে বল আমাদের এখানে যাওয়া হচ্ছে, আমরা যেহেতু ঘর্ষণ বল কৃত কাজটা মাইনাস হবে, তাই আমি এখানে আগেই মাইনাস দিয়ে রাখলাম। আমাদের ফোর্স কত, ঘর্ষণ বল দ্বারা মানে ফোর্সটা হচ্ছে আমাদের 8 নিউটন। তাহলে 8 এর সাথে আমাদের সরণ কত, আমরা একটু আগে বললাম 5 মিটার, তাহলে আমাদের টোটাল আসবে -40 জুল। তারপর আসলে নিট কাজ কত, যে টোটাল নেট পরিমাণ কাজ, অর্থাৎ আমি যেটা প্রয়োগ করলাম এতটুকু আমার ফ্রিকশন ফোর্সে কাটা চলে গেল, তাহলে নেট কাজ $40 জুল। তাহলে এখান থেকে আসবে কত 133.2 জুল। এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে এইভাবে আমরা খুব সহজেই হচ্ছে যে টোটাল অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম।
আশা করি এরপরে আমাদের নতুন টপিক হচ্ছে যে শক্তি সংক্রান্ত সমস্যা বলে, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আশা করি তোমাদের এই যে আমাদের কাজ সংক্রান্ত যতগুলো প্রবলেম ছিল টপিক 1-এ সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা টপিক 2-তে চলে আসছি। টপিক 2-তে আমরা মূলত শক্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রবলেম আলোচনা করব। তো বলা হচ্ছে 50 কেজি ভরের একটা বোমা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হয়েছে এবং 10 সেকেন্ড ভূমি স্পর্শ করার 10 সেকেন্ড ভূমি 10 সেকেন্ড পর হবে কি 10 সেকেন্ড পর হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে। আচ্ছা, দুইটা কোয়েশ্চেন আর কি, আমি একটু কোয়েশ্চেনটা এডিট করে দিই। একটা হচ্ছে 10 সেকেন্ড পর এবং আরেকটা হবে হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। সো খুব সিম্পল কাজ, আমরা জানি যে আমাদের হচ্ছে যে যদি আমাদের 10 সেকেন্ড পর হচ্ছে যে বের করতে হয়, আগে আমরা উচ্চতাটা দেখি প্রায় 1 কিলোমিটার উচ্চতা, রাইট, 1 কিলোমিটার। আর 50 কেজি ভরের একটা বস্তু, তাহলে এখানে 50 কেজি তার হচ্ছে ম্যাস। বলা হচ্ছে এই বস্তুটা যখন নিচে পড়বে, আমরা প্রথমে 1 নম্বর কেসে বের করি যে আমাদের এটা কতটুকু 10 সেকেন্ড দূরত্ব হচ্ছে যে কাভার করছে। তাহলে উপর থেকে নিচে যদি 10 সেকেন্ড দূরত্ব কাভার করে, আমরা জানি যে আমাদের তখন গতিশক্তি বের করার জন্য কি করতে হবে, আমাদের এখানে শেষ বেগটা বের করতে হবে। তো আমরা একটু দেখি যে আমাদের শেষ বেগ কত। আমরা জানি v² = u² + 2as। তো এর মধ্যে আমাদের u² তো নাই, 0, কারণ আমাদের বুঝাই যাচ্ছে যে যেহেতু হচ্ছে যে একটা কি বলে এটাকে বিমান থেকে ফেলা হচ্ছে, যে বিমানটা যদি সোজা যায় তার এই নিচ বরাবর কোনো ধরনের ভেলোসিটি নেই, না দেওয়া থাকলে আমরা 0ই ধরে নিব। তার সাথে 2 ইন্টু আমরা জানি এখানে g তো 9.8, আর s কত, s হচ্ছে যে আমাদের স্মরণ, তো s আমরা জানি না, সেটাতে আমরা বের করতে পারবো না। যদি সেটা করতে না পারি তাহলে আমাদের আরেকটা অপশন কি, আমাদের অল্টারনেট একটা অপশন হচ্ছে v = u + at। তাহলে আমরা u + at দিয়ে করি, u + at দিয়ে মনে হয় এটা করা যাবে। কেন? কারণ u হচ্ছে 0, এটা হচ্ছে 9.8 ইন্টু 10। তাহলে দেখো আমাদের চলে আসলো 98 মিটার পার সেকেন্ড হচ্ছে যে ভেলোসিটি। 98 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হলে আমাদের এখন বলা হচ্ছে যে হচ্ছে তোমার গতিশক্তি কত হবে 10 সেকেন্ড পর। সেটা তো খুবই সোজা, আমরা জানি ek = ½ mv²। তাহলে হাফ m হচ্ছে আমাদের এই জায়গায় 50 কেজি আর v তো এত, বাস দেখো তাহলে আমাদের এত জুল হচ্ছে যে অ্যান্সার। এখন বলা হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। সো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যদি বের করতে হয় তাহলে মানে হচ্ছে এই পয়েন্টটাতে। মাথায় রাখবা আমি যখন এই বস্তুটাকে উঠিয়ে এখানে রেখেছি তখন আমার যতটুকু হচ্ছে যে ওর মধ্যে বিভব শক্তি অর্জিত হয়েছে, সেই বিভব শক্তিটাই হচ্ছে আবার পুরোপুরি গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা বলতে পারি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি = সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি। সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি। তাহলে আমরা বলতেই পারি অতএব আমাদের গতিশক্তি হবে হচ্ছে mgh এর সমান। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমাদের গতিশক্তিটা হবে mgh এর সমান, যেখানে m হচ্ছে 50, g হচ্ছে 9.8 আর h হচ্ছে 1 কিলোমিটার। সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করব। গুণ করলে আমাদের যা জুল আসবে সেটাই হবে অ্যান্সার। তাহলে দেখো খুব সহজে আমরা হচ্ছে যে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারলাম। আমাকে যদি একটু এখান থেকে আমি তোমাদেরকে অ্যান্সারগুলো লিখে দিতে চাই তাহলে কত আসবে, এই জায়গায় যেমন অ্যান্সার আসবে তোমাদের 2.4 × 10⁵। আমি ইচ্ছা করে অ্যান্সারগুলো লিখে রেখেছি, নাহলে বারবার ক্যালকুলেটর দিয়ে করতে গেলে সময় লাগবে, ওটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিতে পারো। আর এখানে mgh হচ্ছে যে কত, আচ্ছা এটার আচ্ছা এটা হচ্ছে যে তোমার 4.9 × 10⁵। বাস এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার। তাহলে আশা করি এই ম্যাথটা নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম হবে না। পরের ম্যাথে আসো। বলা হচ্ছে একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছে এবং যেখানে বালকের ভর হচ্ছে লোকের ভরের অর্ধেক এবং বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ, লোকটির বেগ যদি এত মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি করে তাহলে বালকটির বেগ সমপরিমাণ কমানো হয়। ইন দ্যাট কেস তাদের গতিশক্তি বা আমরা বলতে পারি কাইনেটিক এনার্জিটা ইকুয়াল হবে কিনা বা সমান হবে কিনা সেটা নিয়ে আমাদেরকে ডিসকাস করতে বলা হয়েছে। সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা প্রথমে একটা কাজ করি, আমরা বালকের বেগটা মানে বালকের হচ্ছে যে আমাদের এখানে ফার্স্ট অফ অল
ভর দেখি, ভর হচ্ছে m1 আর হচ্ছে যে বেগ হচ্ছে আমরা ধরলাম v1। আবার বলা হচ্ছে লোকের ভরের অর্ধেক। আচ্ছা ঠিক আছে, আমরা পরে যাচ্ছি, এটা থেকে আমরা লোকে চলে যাই। v2। তো বলা হচ্ছে যে লোকের ভরের অর্ধেক এবং বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। তাহলে বালকের যদি গতিশক্তি হয় আমরা ধরলাম হচ্ছে ek1 আর ওনারটা হচ্ছে আমরা ধরলাম ek2। এখন বলা হচ্ছে যে এদের মধ্যে সম্পর্ক বের করো। তা আগে সম্পর্কগুলো দেখি যে এদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ এক্সিস্ট করে। সম্পর্ক বের করলে দেখা যাচ্ছে যে লোক এবং বালক এদের মধ্যে, যদি আমরা বালকেরটাই খেয়াল করে দেখি তাহলে বালকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে যে এখানে গতিশক্তিরা সমান, তাই না? বলা হচ্ছে যে অর্ধেক, এবং বালকের গতিশক্তি লোকের গতিশক্তি দ্বিগুণ। বালকের গতিশক্তি হচ্ছে আমাদের ek1 আর লোকের গতিশক্তি হচ্ছে যে ek2। বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ হবে, তাহলে ek1 would be 2 times of ek2। আর বলা হচ্ছে যে লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে, আচ্ছা বালকের ভর লোকের ভরের অর্ধেক, সো বালকের ভর লোকের ভরের অর্ধেক, ফাইন। বলা হচ্ছে লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে বালকটির বেগ সমপরিমাণ কমানো হয়, তাহলে তাদের গতিশক্তি সমান হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি সেটা হয় তাহলে ইন আনাদার কেস গতিশক্তি সমান হবে কখন, সেটা আমরা পরে বের করছি, আগে আমরা এটা বের করে নিই। আমরা জানি ফ্রম দিস হাফ m1 v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ m2 v2 স্কোয়ার। আমরা এই দুইটাকে যদি হচ্ছে যে ঠিক করি তাহলে দেখো হাফ হাফ কাটাকাটি, আমাদের এখানে m1 এবং m2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে m1 ইজ ইকুয়াল টু m2/2 আর এখানে হচ্ছে যে আছে 2m2 আছে এই জায়গায়, আর এখানে হচ্ছে যে একটু ফিক্স করে নেই, তাহলে m2/2 হচ্ছে যে আমাদের v1 স্কোয়ার, সরি v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m2 v2 স্কোয়ার। কি হলো? কিছুই না, আমাদের এখানে হাফ m1 আছে, তো আমরা হচ্ছে যে হাফ m1 এর জায়গায় হচ্ছে m1 এর ভ্যালু আমরা জানি m2/2, তো আমরা m2/2 বসাই দিলাম, আর এখানে যা আছে সেটা থাকলো। সেটা যদি থাকে তাহলে দেখো এখানে আমরা বলতেই পারি যে আমাদের এই জায়গায় কাটাকাটি করে হচ্ছে যে চলে আসছে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4v2 স্কোয়ার, বা আমরা বলতেই পারি যে v1 ইজ ইকুয়াল টু আসলে 2v2। তাহলে আমরা সম্পর্ক কিন্তু পেয়ে গেলাম যে আসলে আমাদের ভেলোসিটির মধ্যে সম্পর্ক কত। এখন বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে, তুমি তো সবই বের করলা, এখন যদি আমাদের লোকটার বেগ আমরা এত বৃদ্ধি করি এবং বালকটার বেগ এত পরিমাণ কমানো হয় তাহলে গতিশক্তি সমান হবে কিনা সেটা আমাকে বের করতে হবে। সো লেটস ফাইন্ড আউট যে নতুন হচ্ছে যে গতিশক্তি কত। আমরা নতুন গতিশক্তি বের করি, মানে নতুন তুলনা। নতুন তুলনা যদি বের করতে চাই তাহলে আচ্ছা আমাদের ek1 প্রাইম, ek1 প্রাইম মানে হচ্ছে যে হাফ m1। বলা হচ্ছে বালকটার বেগ আমরা সমপরিমাণ কমাবো, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড কমাবো, তাহলে বালকের বেগ আমরা 1 মিটার পার সেকেন্ড কমাই, এটা আসলো। বালকের বেগ যদি আমরা 1 মিটার পার সেকেন্ড কমাই ফেলি তাহলে হচ্ছে আমাদের এত চলে আসবে। তাহলে যদি এত চলে আসে তাহলে দেখো আমরা এই জায়গায় সুন্দর মতো হচ্ছে যে এখন এটা রাখলাম। আর হচ্ছে যে নতুন তুলনার ক্ষেত্রে আমাদের বলা হয়েছে e প্রাইম k2, যদি আমাদের ek2 প্রাইম হয় তাহলে ek2 প্রাইম হচ্ছে আমরা 1 মিটার পার সেকেন্ড বাড়াবো, তাহলে হাফ m2 ইন্টু হচ্ছে v2 প্লাস 1 হোল স্কোয়ার। তো বলছে এই দুটো সমান কিনা, এই দুটো সমান কিনা তাকে হচ্ছে যে বের করতে বলছে। সমান কিনা বের করার জন্য খুব সিম্পল কাজ, m1 আর v1 কে হচ্ছে যে আমরা রিপ্লেস করে দিব m2 আর v2 দ্বারা, তারপর যদি দেখি ইকুয়েশনে সমান আসে তাহলে সমান, না হলে সমান না। তো এটা যদি করতে হয় আমাদেরকে, হোয়াট উই নিড টু ডু ইজ আমরা যে কোনো একটাকে রিপ্লেস করি, আমরা ek1টাকে রিপ্লেস করি, চলো। তাহলে ek1 প্রাইম রিপ্লেস করলে m1 এর ভ্যালু জানি আমরা m2/2, বুঝা যাচ্ছে মিলবে না, বাট লাইক স্টিল লেটস গো ফর আ ট্রাই।
আচ্ছা আমরা যেটা করবো দুইটাকে একসাথে তুলনা করার জন্য হাফ আলাদা m2/2 আলাদা আর এখানে 2v2 - 1 আছে। তোমরা একটা কাজ করে আমরা হচ্ছে যে এটাকে 2টাকে কমন নিয়ে ফেলি। 2টাকে কমন নিলে হচ্ছে যে 2 স্কোয়ারটা বাইরে চলে আসবে আর এখানে আসবে v2 স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার। v2 স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার আসলে সরি v2 স্কোয়ার না তো জাস্ট v2 মাইনাস হাফ হোল স্কোয়ার আসবে। v2 মাইনাস হাফ হোল স্কোয়ার চলে আসলে আমাদের এই জায়গায় এখন v2 হচ্ছে যে আমরা এটাকে প্লাস মোডে নিতে চাচ্ছি। তাহলে যদি আমরা প্লাস মোডে নিতে চাই তাহলে আমরা বলতেই পারি হচ্ছে যে মাইনাস হোল স্কোয়ার হলে প্লাস যদি আনতে হয় তাহলে আমাদেরকে এক্সট্রা কি আনতে হবে? এক্সট্রা হচ্ছে আমাদের প্লাস হচ্ছে যে 2v2 ইন্টু হচ্ছে যে 2 আনতে হবে। সো আমাদেরকে সেটা আনা দরকার, তাহলে হচ্ছে যে আমাদের এখানে কিছুটা মিলতে পারে। বাট তার আগে লেটস ডু ওয়ান থিং, আমরা এখানে আমরা এখানে ডেটা দিয়ে তো সলভ করতে পারি, এটা তো আনা যায়। আচ্ছা আমরা এটাকে ডেটা দিয়ে সলভ করি তাহলেই ভালো। এইটা আসছে তাই না? ওই সময় আমাদের হচ্ছে যে গতিশক্তি সমানও বলা হয়েছে। আমাদের এখানে কোনো মান দেওয়া আছে? মান টান কিছুই দেয় নাই ওরা। মান যদি না দেয় তাহলে হচ্ছে যে আমাদের এখানে কোনো মান দেয় নাই এক্সট্রা। ওকে, মানও দেয় নাই। মান যদি না দেওয়া হয় তাহলে তো সমস্যা, প্রবলেম নাই। আমাদের এই জায়গায় বৃদ্ধি করা হয় তাহলে একটা নির্দিষ্ট ভ্যালু আসবে। ওকে, 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হলো তাতে সমস্যা নেই। প্রশ্নটা কি বলছে? এত লোকটির বেগ সমরণ কমন হয় তাহলে তো কিছু সমান হবে কিনা, গাণিতিক যুক্তি দাও। আচ্ছা সমান হবে কিনা জানতে চাইছে, সমান হবে এটা কোনো গ্যারান্টি দেয় নাই। ঠিক আছে, ইন দ্যাট কেস আমরা তাহলে বলতেই পারি, আমরা আবার এখান থেকে সলভ করা শুরু করি। ek1 প্রাইম ইজ ইকুয়াল টু আমরা বের করলাম হাফ, আচ্ছা বড় আছে m1 v1 - 1 স্কোয়ার, m1 v1 - 1 হোল স্কোয়ার তাই তো? আচ্ছা তাহলে আমাদের বলছে গতিশক্তি সমান হবে। ওকে, ইন দ্যাট কেস আমরা ek2 কে হচ্ছে যে সলভ করি তাহলে আর বেটার। m2 হচ্ছে আমাদের 2m1 আর v2 হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে, v2 কত আসে, v2 হচ্ছে v1/2, v2 হচ্ছে v1/2। এটা আসছে। আচ্ছা আর এখানে আমরা এটাকে ভাঙাই, চলো। এই ভ্যালু আর এই ভ্যালু তো মোটেও সেম না। সো এই ভ্যালু আর ভ্যালু যদি মোটেও সেম না হয়, অর্থাৎ হচ্ছে যে সেম যদি রাশি না হয়, তাহলে হচ্ছে যে এরা কখনোই সমান হওয়ার কথা না। সো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে ek1 প্রাইম ইজ নট ইকুয়াল টু ek2 প্রাইম। শেষ, বাস এইভাবে প্রমাণ করলেই হবে। পরেরটাতে আগাচ্ছি আমরা। তার পরেরটাতে বলা হচ্ছে যে 30 কেজি ভরের একটি বস্তু এত উচ্চতাতে ভূমিতে পতিত হয়ে কাদার মধ্যে প্রবেশ করলো, কাদার প্রতিরোধ বল এত হলে বস্তুটি কাদার মধ্যে কত দূর ঢুকবে। আচ্ছা খুবই সিম্পল কাজ। এখান থেকে মনে করো একটা বস্তু, একটা পেরেক টাইপের মনে করো বস্তু হচ্ছে যে কাদার মধ্যে ঢুকবে। যদি কাদার মধ্যে ঢুকে পড়ে, এখানে যখন সে ঢুকছে এই জায়গা পর্যন্ত মনে করো সে একদম গেঁথে গেছে মাটির মধ্যে, হ্যাঁ মাটির মধ্যে সে এতটুকু পর্যন্ত গাচ্ছে। তাহলে যখন সে কাদার মধ্যে ঢুকছে তখন সে একটা কাজ করছে, বিকজ তার অফকোর্স বেগ আছে, স্মরণ আছে, সব কিছু আছে। যখন কাজ করছে তখন কাদা তাকে বিপরীত দিকে একটা প্রতিরোধ বল দিচ্ছে, অর্থাৎ কাদাও মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ কাজ কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য করছে। জাস্ট অ্যান্ড দ্যাটস ওয়াই প্রবাবলি হচ্ছে যে সে থেমেছে, নাহলে সে আরও ভিতরে চলে যেত। তাহলে আমরা বলতে পারি যে যখন বস্তুটা এখান থেকে এখানে নামছে সে একটা নির্দিষ্ট পরিমাণ কি কভার করছে, একটা উচ্চতা কভার করছে, এবং উচ্চতা কভার করার পাশাপাশি একটা জিনিস খেয়াল করে দেখো, সে কিন্তু নিচের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে যে কি এক্সট্রা হচ্ছে যে তোমার ডিস্টেন্স কভার করেছে, রাইট? সে এক্সট্রা ডিস্টেন্সটুকু কভার করেছে কত, সেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স।
যে সে এক্স পরিমাণ ডিস্টেন্স কভার করেছে, তাহলে আমরা বলতেই পারি যে এই বস্তুটার ক্ষেত্রে ভূমিতে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ এখানে যে আমার অরিজিনালি বিভব শক্তি ছিল সেটা সম্পূর্ণটা সে কাজে রূপান্তরিত করেছে। তাহলে এম জি এইচ প্লাস এক্স, ঠিক আছে, যতটুকু তার উচ্চতা ছিল তার সাথে এক্স হচ্ছে যে যোগ। তাহলে এম হচ্ছে আমাদের 30 কেজি, জি আমরা জানি 9.8, আর এইচ হচ্ছে আমাদের এখানে চলে আসবে কত, এইচ আমাদের আমরা এখানে অলরেডি জানি 21.8, আর এক্স হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন এটা কার সমান? প্রতিরোধকারী বল। তাহলে হচ্ছে যে প্রতিরোধকারী বল কর্তৃক কৃত কাজ, বল কর্তৃক কৃত কাজ, অর্থাৎ আমাদের যে বাধা দানকারী বলটা আছে সেই বলটা আমাদের উপর একটা কাজ করবে, and that would be F into X, কারণ ও কিন্তু ততক্ষণ পর্যন্ত এই কাজ করতে পারছে যতক্ষণ হচ্ছে যে এই পেরেকটা ভিতরে ঢুকছে, সো ততক্ষণ পর্যন্ত ওর কাজ করার মানে ওর বল প্রয়োগ করার হচ্ছে উইন্ডো। তাহলে ওর বলটা আসবে কত, 1000 মানে 1030 কেজি ওয়েট। কেজি ওয়েট মানে যারা বুঝেন না, কেজি ওয়েট মানে হচ্ছে যে আপনি যদি এটাকে কাইন্ড অফ হচ্ছে যে 9.8 দিয়ে গুণ দেন তাহলেই হচ্ছে যে সেটা মানে কেজি ওয়েটে কনভার্ট হয়ে যায়, মানে সেটা মানে ওয়েট মানে বলে কনভার্ট হয়ে যায়, নিউটনে কনভার্ট হয়ে যায়। সো 9.8 ইন্টু হচ্ছে আমাদের এক্স কত, এক্স হচ্ছে আমাদের এই জায়গায় আমরা বলতে পারি হচ্ছে জাস্ট এক্সই থাকবে। সো এটা যদি চলে আসে তাহলে আমরা বলতে পারি দুটো অবশ্যই সমান। প্রশ্ন মতে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতেই পারি যে 30 ইন্টু 9.8 ইন্টু আমাদের এখানে আছে 21.8 প্লাস এক্স, এখানে 1030 ইন্টু 9.8 ইন্টু এক্স, কাটাকাটি করে ফেলো, কাটাকাটি করে ফেললে আমাদের এখানে এক্স এর মান ফাইনালি চলে আসা উচিত কত আসবে, এক্স এর মান মোস্ট প্রবাবলি হচ্ছে যে তোমার 0.654 মিটার আসবে, অর্থাৎ এতটুকু পর্যন্ত সে কাদাতে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে আমরা আই গেস খুব সহজে হচ্ছে যে এই ম্যাথটাকেও সলভ করা শিখতে পারলাম যে কিভাবে আমরা চাইলে কাদার মধ্যে কতদূর ঢুকবে সেটা নিয়ে আরেকটা ব্যাখ্যা দিতে পারি। পরটাতে চলে আসি, তারপরে বলা হচ্ছে 10 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক হতে গুলি ছুড়লে গুলিটি এত বেগে নির্গত হয়, গুলির ভর এত হলে গুলি ও বন্দুকের গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আগে আমাদের বের করতে হবে হচ্ছে গতিশক্তি নির্ণয় করার আগে আমাদের হচ্ছে যে বের করা দরকার যে হচ্ছে যে ওটাকে কি বলে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে হচ্ছে যে বেগটা কত, যেটা আমরা আগের চ্যাপ্টার অলরেডি পড়েছি নিউটনের বলবিদ্যায়, যে যেরকম যদি বন্দুক থাকে একটা সিস্টেম থেকে যখন দুইটা সিস্টেম ক্রিয়েট হয়, যেমন একটা বন্দুক থেকে একটা গুলি বের হয়ে যাচ্ছে, তখন ওই দুইটা সিস্টেমের মধ্যে ভরবেগের মধ্যে একটা সংরক্ষণ ঘটবে। তাহলে যদি আমাদের একটা বন্দুক থাকে, এই আমাদের বন্দুক, এই বন্দুকটার ভর হচ্ছে 10 কেজি, গুলি যে ছুড়লাম গুলি হচ্ছে এত বেগে নির্গত হয়, এটা বন্দুকের ভর, বন্দুক। গুলি এখন বলা হচ্ছে যে আমাদের গুলিটা ছুড়লাম হচ্ছে আমার বন্দুক, গুলি ছুড়লে গুলিটি এত বেগে যায়, তো গুলির বেগ দেওয়া আছে 0.8 মিটার পার সেকেন্ড। গুলির ভর এত হলে গুলি ও বন্দুকের গতিশক্তি নির্ণয় করো। সো কীভাবে গতিশক্তি বের করা যায়? আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে প্রথমে দুইটাই স্থির ছিল, পরে একটা হচ্ছে তোমার m1 v1 হয়েছে আর একটা m2 v2 হয়েছে, এবং আমরা জানি দুটোর হচ্ছে যে দুই সাইডে, তাহলে m1 v1, আচ্ছা আমি দুই সাইডে ধরা দরকার নেই, টেকনিক্যালি একটা মাইনাস চলে আসবে, সো তখন সেটা পশ্চাৎ বেগ বোঝাবে, ওটা নিয়ে শুও না। m1 হচ্ছে 10 আর v1 বের করতে চাচ্ছি আমরা, m2 হচ্ছে আমাদের এখানে 0.04 ইন্টু হচ্ছে 0.8, তাহলে দেখো আমাদের v1 চলে আসছে -0.04 ইন্টু 0.8 বাই হচ্ছে 10।
এত মিটার পার সেকেন্ড হচ্ছে আমার কার ভেলোসিটি, বন্দুকটার পশ্চাৎ বেগ বা পিছনের দিকে ভেলোসিটি। তাহলে এখন আমরা যদি বলি যে তাহলে বন্দুকের গতিশক্তি কত, বন্দুকের গতিশক্তি বের করার জন্য EK1 হাফ m1v1 স্কোয়ার, সো হাফ তো হাফ, m1 হচ্ছে আমাদের এখানে 10 কেজি, এবং v1 যদি আমরা খেয়াল করে দেখি, v1 তো মাত্রই বের হলো এখান থেকে, আমি একটু দেখে নিই অ্যান্সার কত দেওয়া আছে v1 এর। v1 আসার কথা, আচ্ছা v1 আমি আর এখানে বের করছি না, আচ্ছা v1 আসছে, v1 হচ্ছে আমাদের এখানে -3.2 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার ছিল। তাহলে এটা বসাই দিই এখানে, স্কোয়ার করে দিলে বন্দুকের গতিশক্তি আসবে 51.2 ইন্টু 10⁻⁶ জুল। আর EK2 আসবে আমাদের এখানে সেম জিনিসই, এগেইন আমরা হচ্ছে যে গতিশক্তি বের করছি, তাহলে হাফ m2v2 স্কোয়ার, m2 আসবে আমাদের এখানে হচ্ছে 0.04, আর v2 আসবে, v2 কত দেওয়া আছে 0.8, সো 0.8 স্কোয়ার। দেখো গুতাগুতি করলে ফাইনালি আমাদের এখানে অ্যান্সার চলে আসে হচ্ছে যে 12.8 ইন্টু 10⁻³ জুল। এবং এরই সাথে আমাদের আরেকটা ম্যাথও আমরা শেষ করলাম। আসলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলা হচ্ছে যে এত দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলক একটি অর্ধবৃত্ত দোলন দেয়, এর ববের ভর এত হলে সর্বনিম্ন অবস্থানে বেগ ও গতিশক্তি কত। ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ববটা মানে এই যে দোলকটা সেটা অর্ধবৃত্ত দোলন দেয় মানে কি, সেটা পুরা এই বসা বরাবর যাইতে যেতে এই পর্যন্ত উঠে যায়, উঠে যাওয়ার পরে আবার হচ্ছে যে এইভাবে হচ্ছে যে ও সুন্দর মতো অসিলেট করতে থাকে এই বরাবর, তাহলে অর্ধবৃত্ত দোলন দেয় মানে হিউজ দোলন। তাহলে এটা আমাদের হচ্ছে যে 0.3 মিটার দৈর্ঘ্য মানে দীর্ঘ একটা হচ্ছে আমাদের এখানে কি আছে মানে রশি আছে, এবং দেখো এইটা এই বরাবরও 0.3 মিটার, দুইটাই 0.3 মিটার। তো বলা হচ্ছে যেটা অর্ধবৃত্ত দোলন দিচ্ছে, ববের ভর নাকি 0.01 কেজি। তো ববের ভর হচ্ছে আমাদের বলা হলো এম এর ভ্যালু কত 0.01 কেজি। 0.01 কেজি যদি ববের ভর হয়, এর সর্বনিম্ন অবস্থানে বেগ আর গতিশক্তি চাওয়া হচ্ছে। তাহলে সর্বনিম্ন অবস্থানে যদি আমাকে বেগ আর গতিশক্তি বলা হয়, এটা খুব ইন্টারেস্টিং ম্যাথ। উপর থেকে এসে সেই জায়গায় আমাদের সর্বনিম্ন অবস্থান, এখানে বেগ আর গতিশক্তি কি হবে, খুব সিম্পল কথা, সর্বনিম্ন অবস্থানে যে আমাদের গতিশক্তি, অবস্থানে গতিশক্তি কার সমান, সর্বোচ্চ অবস্থানের বিভব শক্তির সমান। অর্থাৎ এখানে আমাদের যে বিভব শক্তিটা আছে সেটাই এখানে এসে সর্বনিম্ন গতিশক্তিতে কনভার্ট হয়। সো সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি যদি আমি জানতে চাই, তাহলে হচ্ছে যে আমাদের বিভব শক্তির সমান হবে, তাহলে mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। সেখান থেকে আমরা বলতেই পারি যে আমাদের ভি স্কোয়ার, তাহলে হচ্ছে আগে আমরা একটা কাজ করে আগে আমরা হচ্ছে যে বিভব শক্তিটা বের করে নিই। বিভব শক্তি আমাদের আসবে 0.3 মিটার দৈর্ঘ্য। তাহলে এটা যদি 0.3 মিটার দৈর্ঘ্য হয়, তাহলে এই বরাবরও 0.3 মিটার দৈর্ঘ্য, অফকোর্স, বিকজ এটা মানে একটা হচ্ছে অর্ধবৃত্ত অবস্থায় আছে, তাহলে সব দিকে ব্যাসার্ধ সমান। তাহলে আমরা বলতেই পারি 0.3 9.8 ববের ভর 0.01। দেখো তো বাচ্চারা, তাহলে আমাদের এই জায়গায় এত জুল অ্যান্সার চলে আসে। আর যদি আমরা বিভব শক্তির সাথে গতিশক্তির তুলনা করে আমরা হচ্ছে এখন বেগটা বের করতে চাই, তাহলে বেগটা আসবে এরকম। এইভাবে আমরা খুব সুন্দর মতো হচ্ছে যে তাহলে কি করতে পারি, বেগটা বের করে নিতে পারি আর গতিশক্তিটাও বের করে নিতে পারি। তাহলে আশা করি কারো এই ম্যাথে হচ্ছে কোনো ধরনের সমস্যার কথা না। তারপরে বলা হচ্ছে একটা হালকা ও ভারী বস্তুর ভরবেগ একই হলে কোনটির গতিশক্তি বেশি হবে। আচ্ছা চলো, হালকা বস্তুটার জন্য আমরা ধরি এটা m1, ভারী বস্তুর জন্য ধরি আমরা এটা m2, এটা v1, এটা v2। বলাই হচ্ছে যে m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2 বাই ডিফল্ট, যদিও m1 ইজ লেস দেন m2। তাহলে কোনটির গতিশক্তি বেশি হবে? আচ্ছা, গতিশক্তি যদি বেশি হইতে হয় আমরা জানি EK1
বাই ek2 is equal to half m1 v1 square half m2 v2 square। দেখো তো আমরা চাইলে m1 v1 হোল স্কোয়ার বাই হচ্ছে যেখানে m2 v2 হোল স্কোয়ার উপরে হচ্ছে m2 নিচে m1 দেওয়া যায় কিনা, আচ্ছা দেওয়া যায়, দেওয়া গেলে এই দুটোকে কাটাকাটি করে আমরা m2 বাই m1 পাই। এখন আমাকে বলো, আমরা একটু আগে দেখলাম না যে হচ্ছে আমাদের m2 বড় m1 এর থেকে, তাহলে যদি এরকমভাবে রেশিও আসে তাহলে কি অফকোর্স তার নাম কি, কোনটার গতিশক্তি বেশি হবে? তাহলে ek1 ইজ গ্রেটার দেন ek2, রাইট? কারণ হচ্ছে যে আমাদের প্রপোর্শনালগুলো যদি দেখেন ek1 m2 থেকে আসছে, ek2 হচ্ছে m1 থেকে আসতেছে, তাহলে ek1 অবশ্যই কি ek2 এর থেকে বড়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি হালকা বস্তুর যে গতিশক্তি সেটা ভারী বস্তুর গতিশক্তি থেকে অবশ্যই কি হবে, অবশ্যই বেশি হবে। পরেরটাতে আসেন, একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে এত উচ্চতায় বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ হলো। কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল? এটা 9-10 ম্যাথ। আসলে একটা বস্তুকে এখান থেকে আমরা ফেলে দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি সেটা এই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, এবং কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাই তো? আচ্ছা, ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। আচ্ছা, 10 মিটার উচ্চতায় আমাদের বলা হয়েছে গতিশক্তি বিভব শক্তির কি হবে, গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে খুব সিম্পল কথা, তাহলে এইটা হচ্ছে h-10। তাহলে দেখো আমরা বলতে পারি গতিশক্তি হাফ mv স্কোয়ার, যেখানে v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2gh। তাহলে 2gh যদি আসে আমরা বলতেই পারি যে আমাদের এখানে 2g আর এখানে h প্রাইম, তাহলে আমরা বলতেই পারি হচ্ছে যে h-10। তো ফাইন, এটা আসে। আচ্ছা, এখানে আসলো। তারপরে হচ্ছে এই পজিশনে আসো, এই পজিশনে আমাদের কি হবে, আমরা যদি এই পজিশনে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ek, আমরা যদি ep বের করি, ep would be simply mgh by mg into 10। এখন বলা হচ্ছে যে গতিশক্তি স্থিতিশক্তি দ্বিগুণ, তাহলে ek কি ep এর টুয়াইস। তাহলে প্রশ্ন মতে ek is equal to twice of ep। তাহলে 2 into mg into 10। অর্থাৎ h এর ভ্যালু হচ্ছে 30। বাস দেখো খুব সুন্দরভাবে আমাদের তাহলে আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সারও ডান, যে আমাদের টোটাল হাইট হচ্ছে 30 মিটার হবে। তারপরে বলা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে এবং বস্তুকে একটি পেরেকের উপরে গিয়ে পড়লে পেরেকটির তীক্ষ্ণ প্রান্ত মাটির সাথে সম্পর্কযুক্ত ছিল, মাটির গড় প্রতিরোধ বল এত হলে পেরেকটি মাটির ভিতরে কতখানি প্রবেশ করবে। এটা যেহেতু আমি আগে সিমিলার ম্যাথ একটু আগে আমরা করেছি, তাই আশা করি তোমরা এই ম্যাথটা নিজেরা পারবা। তো আমি ম্যাথটার অ্যান্সার লিখে দিচ্ছি। আমরা একটু আগে দেখলাম না যে পেরেকের ক্ষেত্রে কি হয়, দেখিয়েছিলাম তোমাদেরকে একটু আগে, জাস্ট আমরা কিছুক্ষণ আগে ম্যাথটা করলাম, যে এটা এক্স ডিস্টেন্স ভিতরে ঢুকে গেল আর এটা এইচ উচ্চতা কাভার করলো। তাহলে হচ্ছে আমাদের mg অর্থাৎ যতটুকু ও বল প্রয়োগ করে ভিতরে ঢুকলো সেটার জন্য হচ্ছে যে কতটুকু কাজ হয়েছে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের fx তথা বাধাদানকারী বল। তো এখান থেকে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। সো এটা 10 কেজি 9.8 5 প্লাস এক্স, এটা হচ্ছে 49490, আর এক্স হচ্ছে কত, এক্স আমাকে বের করতে হবে। এখান থেকে তুমি যা সলভ করে এক্সের মানটা বের করবা, তাহলে তোমার কাজ ডান। টু বি অনেস্ট এখানে এক্সের মানটা ইজি আসবে, জানি না, আমি এর আলাদা করে দিচ্ছি না, এটা খুবই সহজ একটা ম্যাথ, এন্ড আই এক্সপেক্ট যে তোমরা এটা ইজিলি পারবা। এটার পরে বলা হচ্ছে একটি সরল দোলকের হচ্ছে যে দোলন গতির ব্যাপারে বলা হচ্ছে যে এটি হচ্ছে যে সুতার দৈর্ঘ্য 2 মিটার এবং দোলক পিণ্ডের ভর এত। এই দোলক পিণ্ডকে স্বাভাবিক অবস্থান হতে 30 ডিগ্রি কোণে টানা হলো, বিভব শক্তির পরিবর্তন কত হবে? আচ্ছা, আগে আমরা নর্মালি দোলকের কনসেপ্টটা একটু বুঝে নিই, তারপরে আমরা ম্যাথটায় যাচ্ছি। যখন একটা দোলককে টেনে এই জায়গায় নেওয়া হয়, সে একটা নির্দিষ্ট পরিমাণ থেটা ডিস্টেন্স কভার করে।
যখনই থিটা ডিস্টেন্স কাভার করে, থিটা ডিস্টেন্স কাভার করার কারণে তার দ্বিধার মধ্যে একটা গতিশক্তি এবং বিভব শক্তি হচ্ছে তার মধ্যে সঞ্চিত হয়। তো বলা হচ্ছে 2 মিটার দৈর্ঘ্য এবং দোলকপিণ্ডের ভর হচ্ছে প্রায় 0.5 কেজি, স্বাভাবিক অবস্থায় 30 ডিগ্রি কোণে নেওয়া হয়েছে। তো ভাই একটু মনোযোগ দেন, 30 ডিগ্রি কোণে যদি নেওয়া হয় তাহলে তার এতটুকু হচ্ছে যে উচ্চতায় সে আসছে ফ্রম ইটস অরিজিনাল পজিশন, তাহলে এই উচ্চতার কারণে তার মধ্যে একটা বিভব শক্তি অর্জন হবে mgh। তো আমরা একটা কাজ করি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে সে এখান থেকে এই জায়গায় আসছে। সো আমরা ধরে নিলাম যে তার টোটাল সুতার দৈর্ঘ্য ছিল 2 মিটার। এখন সে যখন এই জায়গায় আসছে তখন কিন্তু এই সুতার দৈর্ঘ্য এখনও 2 মিটারই আছে, কিন্তু এতটুকু ডিস্টেন্স সে কি এইচ কাভার করে ফেলেছে। তাহলে আমার জানা লাগবে কতটুকু আসলে হচ্ছে যে এই এইচ ডিস্টেন্সটুকু, এটা বের করা লাগবে, যে কারণ সে এতটুকু হচ্ছে উচ্চতায় উঠেছে, এটার জন্য তার মধ্যে একটা বিভব শক্তি এসেছে। তো সেটা বের করা খুবই সহজ। আমরা জাস্ট এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এটা এ বি সি ধরি। এই এ বি সি ত্রিভুজে আমাদের টেকনিক্যালি দরকার হচ্ছে যে এই এ বি এর মানটা, এ বি এর মান কীভাবে বের করবো? আমরা জানি না যে এ বি ইজ ইকুয়াল টু এ সি কস থিটা, রাইট? এ সি কস থিটা, এ সি কস থিটা হচ্ছে এ বি। তো এ সি কস থিটা হলে তো খুবই সোজা, এ বি ইজ ইকুয়াল টু 2 cos 30 ডিগ্রি। এখন আমাদের লাগবে কি? বিডি। তাহলে আমরা জানি বিডি ইজ ইকুয়াল টু এডি মাইনাস এবি। এখন দেখো তো এই টোটাল এর নাম কি, এডি এর ভ্যালু কত? 2, আর এবি এর ভ্যালু কত? 2 এত। তাহলে 2কে কমন নিলে চলে আসে 1 মাইনাস cos 30 ডিগ্রি। বাস, তাহলে আমার এই ডিস্টেন্স পাওয়া গেলে এটাই তো এইচ। তাহলে আমরা বলতেই পারি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে বিভব শক্তির পরিবর্তন কত, তাহলে খুবই সিম্পল কাজ, mgh বের করব। এত, তাহলে এটা হচ্ছে আমাদের জুল, এত জুল পরিমাণ কাজ করতে হবে। স্বাভাবিক অবস্থান হতে 30 ডিগ্রি সরাতে কৃত কাজ কত? স্বাভাবিক অবস্থান হতে 30 ডিগ্রি সরাতে কৃত কাজ হচ্ছে যে কোয়াইট সিম্পল, তোমার বিভব শক্তির পরিবর্তন যত হবে ততটুকুই তোমার কৃত কাজ। সো সেম, কারণ ওই কাজটুকু করে তুমি বিভব শক্তি তাকে দিয়েছ। সর্বনিম্ন বিন্দু অতিক্রম করা মানে অতিক্রমকালে গতিশক্তি কত হবে? এটাও সেম, তুমি ওই পরিমাণ বিভব শক্তিটাকে খরচ করেই এই বরাবর যাবা, তাহলে তোমার গতিশক্তিটা এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টেরই আসবে। এই হচ্ছে আমাদের টোটাল তাহলে অ্যান্সার। যদি আমাদের অ্যান্সার শেষ হয়ে থাকে, আমরা এখন নেক্সট ভিডিওতে ক্ষমতা সংক্রান্ত সমস্যাগুলি পড়ব। লাস্ট টপিক ক্ষমতা সংক্রান্ত সমস্যাবলী। চলো ক্ষমতা সংক্রান্ত সমস্যাবলী আমরা একটু দেখার চেষ্টা করি। বলা হচ্ছে 1000 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিক রাস্তা বরাবর প্রায় 10 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে চলছে। রাস্তার ঘর্ষণজনিত বল এত হলে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত? গাড়ির ইঞ্জিনের ক্ষমতা এত হলে গাড়িটি কত দ্রুতিতে চলতো? আচ্ছা, আমরা আগে বোঝার চেষ্টা করি হচ্ছে যে গাড়িটা যদি 1000 কেজি ভরের হয় এবং সে রাস্তা বরাবর এত ধ্রুব বেগে চলে, তাহলে ঘর্ষণজনিত বল এত হলে কী কী করতে হবে? কোয়াইট সিম্পল কাজ। আমাদের ফার্স্ট অফ অল জানা দরকার যেখানে কী কী দেওয়া আছে। আমাদের এফ দেওয়া আছে উইচ ইজ 400 নিউটন। আমাদেরকে ভি দেওয়া আছে, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা জানি হচ্ছে পি বা ক্ষমতা পি ইজিক্যাল টু এফ ইন্টু ভি। যদি কারো জানা না থাকে যে এফ ইন্টু ভি কীভাবে আসে, আমরা জানি পি ইজিক্যাল টু ওয়াট? ডাব্লিউ বাই টি, রাইট? আমরা জানি ডাব্লিউ মানে এফ এস বাই টি। এত ওয়াট। যদি এত ওয়াট আসে তাহলে আমাকে বলা হচ্ছে যে আমাদের এই জায়গায় গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত, আর ইঞ্জিনের ক্ষমতা এত হলে গাড়িটি কত দ্রুতিতে চলে। তো ফার্স্ট অফ অল আমরা তো ইঞ্জিনের ক্ষমতা বের করতেই পারলাম, বাট আমাদের এখানে আরেকটা হচ্ছে যে বড় ধরনের বলছে কত দ্রুতিতে চলতো যদি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা এত হইতো। এটা খুবই সোজা, এটা বের করার জন্য আমাদের কিছুই না, আমাদের জাস্ট হচ্ছে জানা দরকার পি ইজিক্যাল যদি আমাদের F1 V1 হইতো, এফ ভি, ইঞ্জিনের ক্ষমতা 6000 হলে ফোর্স হচ্ছে 400, তাহলে তখন ভেলোসিটি যা আসার তাই আসতো। একদম সোজা ম্যাথ, মানে এটা জাস্ট হচ্ছে ফর্মুলার ডিরেক্ট অ্যাপ্লিকেশনের ম্যাথ। তারপর বলা হচ্ছে ভূপৃষ্ঠে এত মিটার নিচ হতে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে এত পানি উঠানো হয়। যদি পানি বাইরে আসার বেগ এত হয় তবে পাম্পের ক্ষমতা কত? আচ্ছা,
পাম্পের ক্ষমতা কত সেটা বের করতে হবে। পাম্পের ক্ষমতা যদি বের করতে হয় এই জায়গায় বেশ কিছু ঝামেলা আছে। বেশ কিছু ঝামেলার মধ্যে আমাদের প্রথমে জানতে হবে যে এই জায়গায় কী কী জিনিসপত্র দেওয়া আছে। ফার্স্ট অফ অল 20 মিটার নিচে দেওয়া আছে। 20 মিটার নিচে থেকে যখন পানি চলে আসছে ওঠানো হচ্ছে আমাদের কত 600 কেজি পানি। আচ্ছা, এই জায়গায় আমাদের এখনও কুয়ার কথা বলে নাই। কুয়ার কথা না বললে আমরা নর্মালি ম্যাথটা করছে। আর যখনই কুয়ার কনসেপ্টটা বলবে যেখানে ভরকেন্দ্রের সরণের কথা আসবে তখন আমরা আলাদাভাবে করব। আপাতত দেখেন আমাদের যদি এরকম একটা পানির একটা হচ্ছে যেরকম জিনিস থাকে ভূপৃষ্ঠের নিচে এত মিটার পাম্প, তো যেটা হচ্ছে ভূপৃষ্ঠে যখন আমি 20 মিটার নিচে বলছি যদি কুয়ার উল্লেখ না থাকে মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি পানিটা একই সারফেসে আছে। ইটস লাইক ভূপৃষ্ঠে 20 মিটার নিচে পানিটা এই সেম সারফেসে আছে। কুয়ার ক্ষেত্রে কিন্তু পানিটা এরকম বরাবর একটা থাকে, রাইট, যে পুরো অংশ জুড়ে পানি থাকে। আর এখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি ভূপৃষ্ঠের এই লেয়ারেই পানি আছে। এই জন্য আমরা এখানে নর্মাল সিস্টেমে ম্যাথ করব। তাহলে পানিটাকে এইখান থেকে এই জায়গায় উঠাতে পানির মধ্যে একটা মানে বিভব শক্তি অর্জন হবে। সেই বিভব শক্তি হচ্ছে mgh। আনার পরে তাকে আমরা একটা গতিশক্তি দিয়ে বাইরে ফেলবো। তাহলে এখানে এক্সট্রা একটা গতিশক্তি অর্জন হবে। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় টোটাল যে মানে আমাদের শক্তি বা টোটাল যে আমাদের ক্ষমতা, সেই ক্ষমতা ইজিক্যাল টু আমরা জানি W/T। আর ডাব্লিউটা হবে mgh অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি তাকে সময় দ্বারা ভাগ করো। তাহলে আমাদের বিভব শক্তি কত? বিভব শক্তি আসবে হচ্ছে যে 600 9.8 × 20 আর হাফ mv স্কোয়ারের ক্ষেত্রে আসবে আর টি হচ্ছে আমাদের কত প্রতি মিনিট, তাহলে 60 সেকেন্ডস। যদি সেটা হয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে ফাইনালি পেয়ে যাব 2085 ওয়াট। এত হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোয়াইট সিম্পল কথা, আমাদের এই জায়গায় দুই ধরনের শক্তি আসবে। একটা হচ্ছে যে বিভব শক্তি প্লাস আরেকটা হচ্ছে গতিশক্তি। আমরা বিভব শক্তি গতিশক্তি দুইটাকে মিলিয়ে দেন সেখান থেকে আমরা একদম টোটাল হচ্ছে ক্ষমতা বের করতে পারবো। এরপর আসে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা বলা হচ্ছে 12 মিটার এবং ব্যাস আছে এত মিটার। একটি পাম্প যদি 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে পাম্পটির অশ্ব ক্ষমতা কত? আমরা জানি 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। সো দ্যাটস ওকে, আমরা হর্স পাওয়ারটা জানি। বাট প্রশ্ন হচ্ছে কুয়ার সাথে আমাদের আসলে কি ঝামেলা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন এটা হচ্ছে একটা কুয়া। যদি আমি এক্সপেক্ট করি আপনারা যখন ম্যাথ সলভিংয়ের ক্লাস করছেন আপনারা অলরেডি একাডেমিকে সব কিছু পড়ে এসেছেন, তারপরও যদি আপনাদের হচ্ছে যে আরও কনফিউশন থাকে, সো এখানে মনে করেন একটা কুয়া আছে। এই কুয়াতে টোটাল মনে করেন হচ্ছে যে আমাদের কুয়ার গভীরতা 12 মিটার, কুয়ার ব্যাস হচ্ছে আমাদের 1.8 মিটার, সো 1.8/2। যখনই আমরা কুয়া থেকে পানি ডিসপ্লেজের কথা বলি তখন আমাদের ভরকেন্দ্র নিয়ে কাজ করতে হয়। তুমি বলতে পারো ভাইয়া ওয়াই, কুয়ার সাথে ভরকেন্দ্রের সমস্যাটা মানে সম্পর্কটা কোথায়? সম্পর্ক হচ্ছে এই জায়গাটাতে, মনে করি এটা একটা কুয়া, এই কুয়াতে মনে করে এতটুকু পানি আছে। যখন এই কুয়াটাকে খালি করছি, খালি করার খুব সিম্পলি ম্যাথমেটিক্যাল অর্থ হচ্ছে সব পানিকে আমি এই লেয়ারে আনছি, রাইট? তাহলে এখানে যে পানির কণাটা আছে এই পানির কণাটা এখান থেকে এই জায়গায় আসবে, অর্থাৎ তার একটা কি হচ্ছে সরণ হচ্ছে। এখানে একটা মনে করো পানির কণা আছে, তার এখান থেকে এই জায়গায় যাবে, তার একটা সরণ হচ্ছে। এখানে একটা পানির কণা আছে, তার একটা সরণ হচ্ছে। অর্থাৎ প্রতিটা পানির কণার এখানে সরণ ঘটবে বা ডিসপ্লেসমেন্ট ঘটবে। যদি পানির কণাগুলো সরণ ঘটে বা ডিসপ্লেসমেন্ট ঘটে তাহলে আসলে আমরা কি বুঝতে পারবো সেখান থেকে? যখন এই পানির কণার হচ্ছে যে সরণ বা ডিসপ্লেসমেন্টগুলো ঘটছে তখন একটা ক্যাচাল হবে। ক্যাচালটা হচ্ছে চিন্তা করে দেখো, এই যে পানির কণাটা সেটা হয়তো বা টোটাল 10 মিটার উচ্চতা কাভার করেছে, এই কণাটা 8 মিটার কাভার করেছে, এই কণাটা 2 মিটার কাভার করেছে, অর্থাৎ এক একজন এক এক হচ্ছে যে উচ্চতা কাভার করলো। তাহলে তুমি তো বলতে পারবে না যে সবাইকে উঠাতে তোমার সেম পরিমাণ শক্তি ব্যয় হয়েছে, বিকজ প্রত্যেকের ভর যদি সমান হয় আমি ধরে নিই, তাহলে প্রত্যেকে উঠাতে কিন্তু আমার একই পরিমাণ কাজ করতে হচ্ছে না। তাহলে আমাদের একটা, কিন্তু আমি যখন কুয়াটাকে খালি করবো আমার জন্য তো প্রত্যেকটা বিন্দুকে আলাদা আলাদা হিসাব করা পসিবল না। দ্যাটস আমার সবগুলো বিন্দুর একটা কমন বিন্দু ধরতে হবে। সেই কমন বিন্দুটা কি? সেই কমন বিন্দু হচ্ছে তাদের আমাদের একটা ভর কেন্দ্র। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ভর কেন্দ্র নিলাম। এই যে ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রটার মূলত সরণ হইতে হবে। ভর কেন্দ্র যে জেনারেলি কোথায় হয়? জেনারেলি হয় হচ্ছে একদম মিড পয়েন্টে। কেন ভর কেন্দ্র সরণ নিয়ে কাজ করব সেটাও বুঝাইতে পারি। মনে করো একটা বিন্দু আছে এখানে 5 মিটারে,
আমি যদি খেয়াল করে দেখি এখানে 10 মিটার, এখানে যে বিন্দু সেটা হচ্ছে একদম 0 মিটার, বিকজ এই জায়গায় যে সারফেসে কণা ছিল তাকে কোনো কাজ করতে হয় না। সো 10 মিটার আর 0 মিটার যদি তুমি mgh বের করো, mg10 এটা হচ্ছে mg0, এখানে মনে করো একটা বিন্দু আছে 8 মিটারে, তাহলে এটা mg8, আর এখানে ছিল 2 মিটার, তাহলে এটা mg2। দেখো তো যদি আমি অ্যাভারেজ করি এদের সবাইকে, এই দুইটা পেয়ার নিয়ে অ্যাভারেজ করি, পেয়ার নিয়ে অ্যাভারেজ করলে দেখা যাবে সবাই অ্যারাউন্ড mg5 অর্থাৎ 5 মিটার উচ্চতা হচ্ছে অন অ্যাভারেজ কভার করছে। আর এই 5 মিটারটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ, কারণ তুমি যদি ভরকেন্দ্রের সরণ দেখো তাহলে সেটা এখান থেকে এই পর্যন্ত হবে। দ্যাটস আমরা যখনই কুয়ার ম্যাথ করবো আমরা অলওয়েজ ভরকেন্দ্রের সরণ নিয়ে কাজটা করব। যেমন এখানে বলা হচ্ছে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার এবং ব্যাস হচ্ছে 1.8 মিটার, পাম্প দিয়ে 24 মিনিট আমি কুয়াটাকে পানি শূন্য করতে পারি। তাহলে পাম্পটির অশ্ব ক্ষমতা কত, বা আমরা বলতে পারি হচ্ছে যে কত হর্স পাওয়ারের। সিম্পল কাজ, প্রথমে আমাদের বের করতে হবে পানিটির মানে কুয়ার মধ্যে কতটুকু টোটাল পানি আছে। সেটার জন্য আমরা কী করতে পারি, আমরা জানি m = ρ v, রো হচ্ছে পানির জন্য 1000, আর ভি কত, ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেটা একটা সিলিন্ডার আকৃতি, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটা করলে আমাদের হচ্ছে যে টোটাল পানি চলে আসবে। টোটাল পানি চলে আসলে আমাকে বলা হচ্ছে পাম্পটি 24 মিনিট হচ্ছে খালি করতে হবে। সো আমরা জানি যদি 12 মিটার উচ্চতা হয় তাহলে ভরকেন্দ্রের সরণ কত হবে, 6 মিটার। বলা হচ্ছে কুয়াটিকে পানি শূন্য করতে হবে, তাহলে আমরা কি করব, পানি শূন্য করার জন্য আমরা জানি আমাদের এখানে P = W/T অর্থাৎ mgh/T। ইন্টু 9.8 ইন্টু 5 কি 5 হচ্ছে আমাদের, সরি 5 না 6 কেন, কারণ আমাদের ভরকেন্দ্রের সরণ হচ্ছে 6, ঠিক আছে। এইচ যেটা আমরা ধরবো সেটা ভরকেন্দ্রের সরণ, বাই সময় কত, সময় হচ্ছে আমাদের 24 মিনিট, তাহলে 24 × 60। তার সাথে সাথে যেটা হর্স পাওয়ারে, ঠিক আছে, তাহলে কি 746 দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমাদের ওয়াটের পরিবর্তে সেটা হর্স পাওয়ারে অ্যান্সার চলে আসবে। এবং এইভাবে আমাদের টোটাল ম্যাথটাকে আমরা সলভ করতে পারবো। ক্লিয়ার? কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাকে পরে ইনবক্স করে বললেন অবশ্যই, বাট আই হোপ আপনাদের এই ম্যাথে কোনো ধরনের প্রবলেম থাকা উচিত না। এখন যদি কুয়াটা আপনাকে 6 মিটার না দিয়ে বলতো অর্ধপূর্ণ কুয়া, অর্থাৎ কুয়াটা আছে মনে করেন এতটুকু পূর্ণ, ইন দ্যাট কেস কী করতেন? ইন দ্যাট কেস আপনাদের অনেকে মনে করেন যে ভাই তাহলে তো ভরকেন্দ্রটা এখানে আছে, তাহলে ভরকেন্দ্র টোটাল 3 মিটার সরণ হবে। 6 মিটার যদি পূর্ণ থাকে তাহলে ভরকেন্দ্র 3 মিটার হবে। হ্যাঁ, ভরকেন্দ্র 3 মিটার সরণ হয়ে এই জায়গায় আসবে, কিন্তু সকল পানি যখন এই লেয়ারে আসবে তখন আবার সবাই কি 6 মিটার ডিস্টেন্স কভার করবে না? তাহলে অলওয়েজ রিমেম্বার, এটার জন্য আমি একটা সহজ ফর্মুলা বলে দিচ্ছি। H' = কুয়ার মধ্যে পানির উচ্চতা বাই 2 প্লাস ফাঁকা স্থানের হাইট, অর্থাৎ সেটা কুয়ার হাইট হোক, মানে কুয়ার মধ্যে ফাঁকা থাকুক অথবা কুয়ার বাইরে ফাঁকা থাকুক, যেখানে ফাঁকা থাকুক সেটার হাইটটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন বলা হচ্ছে কোনো কুয়া থেকে 20 মিটার উপর পানি তোলার জন্য এত কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে, পাম্পের দক্ষতা এত হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? এটা তো সোজা। আমরা সবাই জানি P = W/T। mg, আচ্ছা কুয়াটা কি অর্ধপূর্ণ নাকি সম্পূর্ণ পূর্ণ এগুলো কিছুই বলে নাই। কিছুই যদি না বলে থাকে ইন দ্যাট কেস আমাদের এই জায়গায় তো একটা ঝামেলা হয়ে গেল। আমরা কি তাহলে হচ্ছে যে এইচটাকে ফুল ধরবো নাকি না? তোমাদের বইয়ে এই টাইপের ম্যাথ কেন দেয় এটা বুঝি না আমি। যাই হোক, ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, mgh আছে তো। আচ্ছা, যদি আমাকে কখনো উল্লেখ না করে কুয়াটি কি অর্ধপূর্ণ নাকি সম্পূর্ণ, ইন দ্যাট কেস আমরা নর্মাল এইচ দিয়ে ম্যাথ করবো, ঠিক আছে? কারণ এখানে আমাদের স্পেসিফিকেশন দেয় না, স্পেসিফিকেশন না দিলে আমরা নর্মাল এইচ দিয়েই ম্যাথ করবো, কারণ কুয়া থেকে কীভাবে কি পানি তুলছে এটা কেউ জানে না। তাহলে mgh/ হচ্ছে যে টি, এবং পাম্পের দক্ষতা বলেছে 88.2%, তাইলে হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে ইটা ইন্টু পি দিব, বিকজ অ্যাকচুয়ালি এতটুকু ওয়াটের কাজ করে নাই, সে কাজ করছে 88.2%, তাহলে 88.2
বাই 100 ইন্টু 6 কিলোওয়াট mgh, সো 29.8 আমাকে এমটা বের করতে হবে, কারণ আমরা জানি পার হচ্ছে যে আমাদের কি 1 কেজি পানির ভর হচ্ছে 1 লিটার, সো টেকনিক্যালি সমস্যা হবে না। আর টি কত, টি হচ্ছে আমাদের এখানে কত দেওয়া যায়, ওটি হচ্ছে আমাদের এখানে কত মিনিটে বলা হয়েছে, প্রতি মিনিটে, তাহলে 60। বাস এটাকে সলভ করবা, সলভ করলে এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাবা। যত কেজি পানি আসবে তত লিটার পানি, বিকজ দিন শেষে 1 কেজি পানির ভর 1 লিটার আমরা অন অ্যাভারেজ ধরে নিই। একটি দালানের ছাদের সাথে 2টি মই লাগানো আছে। একটি মইয়ের দৈর্ঘ্য প্রায় 5 মিটার এবং এটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অপর মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার এবং সেটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 70 গ্রাম ভরের 2 জন নির্মাণ শ্রমিক মাথায় 20 কেজি বোঝা নিয়ে 2টি মই দিয়ে ছাদে উঠলেন। প্রথম শ্রমিক ছাদে ওঠার জন্য কত কাজ করেছেন? উভয় শ্রমিকই যদি 5 সেকেন্ডে ছাদে ওঠেন তাহলে তাদের ক্ষমতা অভিন্ন হবে কিনা। আচ্ছা, একটা দালানের ছাদের সাথে 2টা মই লাগানো আছে। এটা দালান, তার ছাদের সাথে 2টা মই লাগানো। আচ্ছা, 2টা মই লাগানো আছে। একটা মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এবং এটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আরেকটা হচ্ছে এত এবং এটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তো বলা হচ্ছে 70 কেজি ভরের 2জন নির্মাণ শ্রমিক এত বোঝা নিয়ে 2টি মই নিয়ে ছাদে উঠলেন। প্রথম শ্রমিক ছাদে ওঠার জন্য কত কাজ করেছেন? তো আমরা সবাই জানি আসলে দিন শেষে হচ্ছে যে কত হয়, আমাদের এই জায়গায় যখন হচ্ছে যে ছাদে উঠবে তাহলে আমাদের ব্যক্তি এখানে ছিল, এখান থেকে এই পজিশনে উঠতেছে, রাইট? তো ছাদে যদি এখান থেকে এই পজিশনে ওঠে তাহলে এটা যদি আমাদের হচ্ছে যে 3 মিটার হয় তাহলে আমাদের এই হাইটটুকু লাগবে। এই হাইটটুকু হচ্ছে আমাদের কি আসবে, 3 sin 60 ডিগ্রি ফর দ্য ফার্স্ট মানে শ্রমিক। সেকেন্ড শ্রমিকের জন্য হচ্ছে যে কি আসবে, এটা 2.887 ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা হচ্ছে তাদের কি যতটুকু হাইট তারা এই বরাবর কাভার করছে, বিকজ ছাদে ওঠার জন্য তাদের যে কৃত কাজ সেটা তো আসলে তাদের বিভব শক্তির সমান। আর বিভব শক্তি আমরা জানি জাস্ট সোজা লম্ব বরাবর চেঞ্জ হয়, অনুভূমিক বরাবর বিভব শক্তির চেঞ্জ আমরা হিসাব করি না। তাহলে যে মানে অ্যাটলিস্ট গ্র্যাভিটেশনাল যে হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমাদের দিন শেষে প্রথম শ্রমিক ছাদে ওঠার জন্য কত কাজ করেছেন? প্রথম শ্রমিক ছাদে ওঠার জন্য ঠিকই কাজ করেছেন কত, সেটা আমরা বের করতে পারবো। mgh, যেখানে m হচ্ছে কয়জন, কত ভর, ও দুজনের ভর 70 কেজি। বাহ, কত ভালো, মানে ওয়েট বাডিজ আর কি, 9.8 আর h হচ্ছে 3 sin 60 ডিগ্রি। আচ্ছা, উভয় শ্রমিক যদি 5 সেকেন্ডে ছাদে ওঠেন তাদের ক্ষমতা অভিন্ন হবে কিনা? ক্ষমতা সেম হবে না তো, অফকোর্স ডিফারেন্ট হবে। টিটা আসবে কত, টি হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে 5 সেকেন্ড, সো এটা 5 দিয়ে ভাগ করো তাহলে এত ওয়াট। আর এখানে P2 বাই এত। বাস এই দুটো দিয়ে হচ্ছে আমরা P1 এবং P2 দিয়ে হচ্ছে আমরা বের করলাম। বের করার পরে দেখা যাবে P1 ইজ নট ইকুয়াল টু P2, শেষ। বাস, তাহলে আমাদের ম্যাথ এখানে ডান। আচ্ছা, এখানে মনে হয় 60 ডিগ্রি লিখেছে ভুলে, 30 ডিগ্রি হবে। তাহলে এইভাবে আমাদের আরেকটা অংশ হচ্ছে যে ডান হলো। আমাদের 2টা ম্যাথ আছে, 2টা ম্যাথ হলেই কাজ শেষ। বলা হচ্ছে 12 মিটার গভীরতা এত ব্যাসার্ধে পানিপূর্ণ একটি কুয়া পানি শূন্য করতে একটি পাম্পের 12 মিনিটের সময় প্রয়োজন। কুয়াটি পানি শূন্য করতে কৃত কাজ, পাম্পটির কার্যকর ক্ষমতা এত নষ্ট হয় তবে সাহায্যে কুয়ার পানি শূন্য করা সম্ভব হবে কিনা, গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, আমাকে বলছে 12 মিটার গভীরতা এবং এত ব্যাসার্ধে পানিপূর্ণ একটি কুয়া পানি শূন্য করতে পাম্পের 12 মিনিট সময় প্রয়োজন। তাহলে কৃত কাজ কত? আচ্ছা, কৃত কাজ বের করা সোজা, আমরা জানি কৃত কাজ W = আসলে mgh। m হচ্ছে আমরা জানি এখানে পাই r স্কোয়ার h ইন্টু রো, জি তো জি, আর এটাকে আমরা ধরলাম h প্রাইম। পাই কত,
দেখো এটা হচ্ছে আমাদের এত জুল। আচ্ছা, পাম্পটি কার্যকর ক্ষমতা এত নষ্ট হয়, তবে পাম্পটি সাহায্যে কুয়ার সম্পূর্ণ পানি শূন্য করা সম্ভব হবে কিনা। পাম্পটি কার্যকর ক্ষমতা 40% নষ্ট হবে। যদি কার্যকর ক্ষমতা 40% নষ্ট হয়, 40% নষ্ট হলে তো অফকোর্স তোমার হচ্ছে যে ক্ষমতা আছে সেটা দিয়ে হচ্ছে যে এতক্ষণ 12 মিনিটে মানে পানি টানা যেত, এখনও পানি টানা যাবে, জাস্ট হচ্ছে যে সময় বেশি লাগবে। সো এতক্ষণ আমাদের আগে যে স্পিডটা বের করতে হবে। এখন দিতে হবে এইটার তুলনায় যদি হচ্ছে যে আমার মানে ক্ষমতা নষ্ট হয়, এটা তোমরা নিজেরাই করে নিবা। 40% নষ্ট হলে কী হবে, তুমি 0.6p ধরবা, 40% নষ্ট যেহেতু 0.6p ধরে বের করবা কত সময় লাগবে, বাস সময় দিয়ে বলবা যে হ্যাঁ সম্ভব হবে, বাট এত সময় লাগবে। সিম্পল ম্যাথ। লাস্ট ম্যাথ, মাসুদ সাহেবের গ্রামের বাড়িতে একটা পানিপূর্ণ কুয়া আছে, কুয়াটির গভীরতা 10 মিটার এবং ব্যাস দেওয়া আছে আমাকে প্রায় 4 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 10 হর্স পাওয়ার ক্ষমতা লেখা একটি পাম্প কিনে আনা হয়েছে। পাম্পটি 20 মিনিটে কুয়াটি পানি শূন্য করলো। পাম্পের গায়ে লিখিত ক্ষমতা সম্পূর্ণটিই কি কার্যকর হবে, গাণিতিকভাবে যুক্তি দাও। আচ্ছা, তো বলা হচ্ছে একটা পানিপূর্ণ কুয়া আছে, কুয়াটির গভীরতা 10 মিটার। সো আমরা জানি কুয়ার গভীরতা 10 মিটার এবং আর আমরা পাচ্ছি এখানে 2 মিটার রেডিয়াস। 10 হর্স পাওয়ার ক্ষমতা রেখে একটি পাম্প কিনে আনলেন। আচ্ছা, আমাকে জাস্ট বের করতে হবে ক্ষমতা কত, ক্ষমতা বের করার পর সেটাকে 10 হর্স পাওয়ারের সাথে মিলে কিনা, দ্যাটস ইট। সো আমরা জানি m = π² h × ρ। সো সোজা এত কেজি। যদি আমাদের এত কেজি হচ্ছে যে পানির ভর হয়, এখন বলা হচ্ছে যে আমাদের এখানে পাম্পটা 20 মিনিটে পানি শূন্য করলো। তো 20 মিনিটে পানি শূন্য করলে পাম্পটি, যদি আমাকে বলা হয় যে পাম্পটি আমি 20 মিনিটে পানি শূন্য করেছি, ইন দ্যাট কেস আমি বলতেই পারি যে W = 20 মিনিটে, তাই না, 20 মিনিটে পানি শূন্য করলাম। আচ্ছা, সো W = mgh'। আমি জানি না m কত আসবে, সেটা বের করে নিতে হবে। 9.8। h' হচ্ছে যেহেতু 10 মিটার গভীর ছিল এবং পানি পূর্ণ ছিল, সো 10/2। তাহলে আমাদের ভর কেন্দ্রের সরণটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে ক্ষমতা বের করতে হবে যে P = W/T। সেটা কত মিনিটে, 20 মিনিট। এবং এটা যা আসবে সেটা তো অফকোর্স জুলে আসবে, সেটাকে হর্স পাওয়ারে নেওয়ার জন্য এইরকম। বাস, এটা হচ্ছে আমাদের হর্স পাওয়ার। সো এত হর্স পাওয়ার নেওয়া হবে, এই হর্স পাওয়ার যদি 10 হর্স পাওয়ারের সমান হয় তাহলে কি পুরোটাই কার্যকর হচ্ছে, যদি কম হয় তাহলে পুরোটা কার্যকর হচ্ছে না। ম্যাথ সিম্পল, শেষ। এবং এরই সাথে আমাদের কাজ ক্ষমতা শক্তি রিলেটেড চ্যাপ্টারের যত টাইপের ম্যাথ পসিবল আমরা সব টাইপের ম্যাথই কভার করেছি। আরও ম্যাথ বাকি আছে, এমন না যে হচ্ছে যে আমরা পুরো অ্যাডমিশন পর্যন্ত সব টাইপ কভার করেছি। মোটামুটি বলতে পারো কোয়েশ্চেন ব্যাংক খুললে তুমি এখন সব ম্যাথই পারবা, কোয়েশ্চেন ব্যাংকের কোনো ম্যাথে তুমি এখন আটকাবা না। বাট এটার বাইরেও আরও কিছু চ্যাপ্টারের ম্যাথ, আরও কিছু এক্সট্রা চাইলে মানে অ্যাডভান্স ম্যাথ টলভ করা যায়। ওটা যদি আমরা হচ্ছে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং সলভ নামে আমরা আলাদা একটা কোর্স নামানোর প্ল্যানে আছি, যেখানে আমরা যত উল্টা পাল্টা জিনিসপত্র হচ্ছে যে তোমরা সলভ করে খুব মজা পাও, ওগুলো সলভ করাবো আশা করি। বাট তার আগ পর্যন্ত আই গেস এতটুকু হচ্ছে তোমাদের এইচএসসি পর্যন্ত যথেষ্ট বা মোর দেন ইনাফ। সো এইচএসসি পর্যন্ত যদি তুমি অ্যাটলিস্ট এই কটা ম্যাথ সলভ করে ফেলতে পারো, যেটা তোমাদেরকে ভাইয়া করিয়ে দিলাম, তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট।